কি রে, আর কত ঘুমাবি? সকাল তো হলো। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? তুই কলেজে যাবি না নাকি? তাড়াতাড়ি ওঠ। আর একটু ঘুমাতে দাও না প্লিজ মা, প্লিজ। এই বলে আমি আবার শুয়ে পড়লাম। ওকে, তুই ঘুমা, আমি তোর বাবাকে পাঠাচ্ছি। বাবার কথা শুনে লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। না না না, বাবাকে ডাকতে হবে না, আমি উঠে পড়েছি। সত্যি বলতে বাবাকে যতটা ভয় পাই ততটা ভয় আর কাউকে পাই না। যে কাজ আমার দ্বারা সম্ভব না, বাবা থাকলে তা ভয়ের কারণে অনায়াসে সম্ভব হয়ে যায়। যা, এইবার ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। ধুর, সকাল সকাল ঘুমটাই ভেঙে দিলা তো। এখন সকাল সকাল? প্রায় দুপুর হয়ে গেল, আর তুই বলছিস যে সকাল সকাল? হয়েছে হয়েছে, গিয়ে নাস্তা রেডি করো, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। আমি চলে আসলাম ফ্রেশ হতে। ইমা, আপনাদের তো আমার পরিচয়টাই দিলাম না। আমি হলাম বাবা মায়ের একমাত্র কলিজার টুকরা। নাম আমার ইমন। কিছুদিন পর পড়াশোনা শেষ করব, আর কিছু জানতে হবে না। বাকিটা গল্প পড়তে পড়তে জানতে পারবেন। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। মা, পেতনিটা কই? আচ্ছা, তুই ওকে পেতনি বলিস কেন? তুমি দেখো না ও আমার পেছনে কিভাবে পড়ে থাকে। তুইও তো কম করিস না, ওর কাজে বাধা হয়ে দাঁড়াস। কি? আমি ওর কাছে বাধা হয়ে দাঁড়াই? সরি সরি, ভুল বলেছি। আসলে ও তোর কাজে বাধা হয়ে দাঁড়ায়। সেটাই। এতক্ষণ যার কথা বলেছি ও হলো আমার ছোট বোন রিয়া। একটা ফাজিল মেয়ে, সব সময় আমার পেছনেই পড়ে থাকে। ও এখন অনার্স প্রথম বর্ষে পড়ে। আর কিছু জানা লাগবে না। মা, আমার খাওয়া শেষ। সে কি, মাত্র খেতে বসলি, এখন তোর খাবার খাওয়া শেষ? আমি কি রিয়ার মতো নাকি? আবার? সরি সরি, আর খাবো না, পেট ভরে গেছে। নাস্তা করে কলেজ যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। হঠাৎ তানবীরের ফোন। বল। কি রে, কই তুই? আমরা ক্যাম্পাসে অনেকক্ষণ ধরে বসে আছি। এই তো আসি, আর 5 মিনিট লাগবে। শালা, তুই সব সময় দেরি করিস, তাড়াতাড়ি আই। ওকে, আসি। কোনো রকম রেডি হয়ে বাইক নিয়ে কলেজে চলে গেলাম। কি রে, তোর আসতে এতক্ষণ লাগলো? আর বলিস না, রাস্তায় অনেক জ্যাম। শালা, তুই বলদ হয়ে গেলি। কেন? তুই ঠিক মতো মিথ্যাটাও বলতে পারিস না। ওকে, তুই আমাকে শিখিয়ে দিস। ঘুম থেকে উঠে লেট করে, আবার দোষ দেই ট্রাফিকের। এ রে, ও কিভাবে জানলো? ধরা খেয়ে গেলাম না তো? তুই কিভাবে জানলি? থাক, আর প্রশ্ন করতে হবে না, চল বাসায় যাই। না, আজকে ক্লাস করব না, আজকে আটা দিব। ওকে, অনেকদিন যাবত আড্ডা দিই না, তাহলে আজকে দিব। হুম আমি আর তানবীর ক্লাসে না গিয়ে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর রিয়া, আমার বোন, আর তার ফ্রেন্ডরা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। কিরে, তুই ক্লাস করছিস না কেন? আগে নিজের রাস্তা দেখ, তারপর অন্যকে দেখাইস। আমি কিন্তু মা বাবাকে বলে দেব। ওকে বলিস, আমার কি মুখ নাই? কি বলবি তুই? যখন বলবো তখন দেখতে পাবি। রিয়ার কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। কিছু দূর যাওয়ার পর রিয়ার ফ্রেন্ড একজন আমাকে ডাকলো। আমি কাছে গেলাম। আরে নীলা, কি খবর? এই তো ভালো, আপনার কি খবর? আমিও ভালো। এই, তোরা ওর সাথে কি কথা বলছিস? চল আমার সাথে। তুই যা, আমরা ইমন ভাইয়ের সাথে কথা বলে আসবো। রিয়া আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি জন্য ডেকেছো সেটা বলো। আসলে ভাইয়া, কিভাবে যে বলি কথাটা। আরে বলোই না, আমার দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া, আপনাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে গ্রহণ করেন। নীলার কথা শুনে পাশের একটা মেয়ে, সেও রিয়ার ফ্রেন্ড, ওর নাম সুমা, সে বলে উঠল, নীলা, তুই কি বলছিস এইসব? আমি ইমন ভাইয়াকে পছন্দ করি। না, আমি ইমন ভাইয়াকে অনেক ভালোবাসি। প্লিজ ভাইয়া, আমাকে মানা করবেন না। আমি আর রিয়া ওদের কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এক পর্যায়ে তাদের এমন অবস্থা হলো যে বাধা না দিলে সাংঘাতিক কিছু একটা হয়ে যেতে পারে। থামো তোমরা, আমি এইখানে কাউকে ভালোবাসি না, তোমাদের আমি বোনের চোখে দেখি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করেন। রিয়া, সোমা আর নীলাকে টানতে টানতে অন্যদিকে নিয়ে গেল, আর আমি তানবীরের কাছে চলে আসলাম আর হাঁপাতে লাগলাম। কি রে, এমন হাঁপাচ্ছিস কেন? আর একটু হলে তো মরেই যেতাম। কেন, ওরা প্রপোজ করলো নাকি? তুই কিভাবে জানলি? ওদের মুখের অঙ্গিভঙ্গি দেখেই বুঝছি। ও বাহ, ব্রিলিয়ান্ট। আচ্ছা, তুই প্রেম করিস না কেন?
তোকে এইটার উত্তর কয়বার দিব আমি? তুই যেটা বলেছিস সেটা কখনোই হবে না। হবে হবে। আমি এমন মেয়ে চাই যাকে দেখলে বুকের মাঝে ঘন্টা বাজবে, বুকের মাঝে চিনচিন ব্যথা করবে, আর যাকে দেখলে আমার শরীরে ঠান্ডা বাতাস বয়ে যাবে। হয়েছে হয়েছে, সিনেমার ডায়লগ কম দে। শালা, এই জন্য তোকে কিছু বলতে চায় না। দোস্ত, শুনলাম কলেজের টিচাররা নাকি কয়েকদিনের জন্য ট্যুরে যাবে, আর এইবার অনেক দিন কলেজ বন্ধ থাকবে। সত্যি বলছিস? হুম, সত্যি। বাহ, আজ কতদিন পর শান্তিতে থাকতে পারবো, তোকে বলে বোঝাতে পারবো না। এভাবে কলেজের টাইমটা কাটিয়ে দিলাম আড্ডা মেরে। বাসায় গেলাম একটু দেরি করে। বাসায় ঢুকতে মা ডাক দিল। মায়ের কাছে গেলাম, দেখি মায়ের হাতে একটা ব্যাগ, আর পাশে রিয়া দাঁড়িয়ে হাসতেছে। তার মানে এই পেটিটা হয়তো মাকে বানিয়ে বানিয়ে আমার নামে কিছু একটা বলেছে। আজ তো কোনো অন্যায় করে নাই, তাহলে মা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে মা, এইভাবে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছো কেন? দেখছো মা, তোমাকে দারোয়ান বলছে। হেই, তুই এত কথা বলছিস কেন? আমি মায়ের সাথে কথা বলছি, তোর সাথে না। আজ তোর কপালে দুঃখ আছে। কি করেছি আমি? তুই নাকি রিয়ার ফ্রেন্ডদের বিরক্ত করিস, আর ওদের নাকি আজকে প্রপোজ করেছিস। হো, তাহলে এই ব্যাপার। বাহ, কলেজার বোন আমার নামে কি সুন্দর মিথ্যা বানিয়ে বলল। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি রে, কি বলছিস বিড়বিড় করে? মা যেটা বলেছে সেটার উত্তর দে। বিশ্বাস করো মা, আমি এমন কাজ করতেই পারি না। আহারে, দুধের তুলসী পাতা, কোনো দোষ নাই জানাবের। তুই আমার নামে মিথ্যা বলছিস কেন? কিসের মিথ্যা বললাম? তুই তো সুমা আর লিনাকে একসাথে প্রপোজ করেছিলি। সত্যি মা, আমি এমন করি নাই। না, তোকে আর বিশ্বাস করা যায় না। মা যখনই বেদ দিয়ে আমাকে মারতে যাবে, তখন আমি বললাম, এক সেকেন্ড দাঁড়াও। থামলে কেন? ওকে মারো। কে মার খাবে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। এই বলে আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম আর সব রেকর্ড মাকে শুনিয়ে দিলাম। মা তো রিয়ার ওপরে রেগে আগুন হয়ে গেছে, আর রিয়া তো ভয় শেষ। তুই এইটা কখন রেকর্ড করলি? যখন তোর বান্ধবীরা আমাকে ডাকলো তখন আমি রেকর্ড অন করে তোদের সামনে গিয়েছিলাম। তুই আমাকে মিথ্যা বলে ওকে মার খাওয়াতে চেয়েছিস। রিয়া যে দৌড় দেবে তখনই আমি ওর চুল ধরে ফেলি। পালাবি কই এখন? আমাকে তো ভালোই ফাঁসিয়ে দিচ্ছিলি। এই, আমার চুল ছাড়, আমার লাগছে। আজকের মতো মাফ করে দিলাম, আর যদি আমার পিছনে লেগেছিস তাহলে দেখিয়ে দেব আমি কি জিনিস। তারপর আমি রিয়াকে ছেড়ে দিলাম। সে দৌড়ে একটা রুমে ঢুকে গেল আর বলতে লাগলো, দেখবো তুই আমার কি করতে পারিস। তবে রে। রিয়া দ্রুত দরজাটা আটকে দেয়। তোরা এত বড় হয়েছিস, তারপরও কেন লেগে থাকিস এক একটার পেছনে। আমি লেগেছি কই, তোমার মেয়ে তো লাগতে আসে। দূর, আমি যাই, তোদের কাছে থাকলে পাগল হয়ে যাব। মা চলে গেল আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম। শুয়ে শুয়ে মোবাইল টিপছি, এমন সময় তানভীর কল দিল। কিরে, হঠাৎ কল দিলি যে? কেন, দেওয়া যাবে না নাকি? তা না, এখন বল কেন কল দিয়েছিস? কাল দুপুরে নদীর পাড়ে রাস্তায় আসিস, কেন? জমিয়ে আড্ডা দিব তাই। বাবা অফিসে গেলে আসবো, আর যদি না যায় তাহলে সরি। ওকে, চেষ্টা করিস আসার জন্য। তা তো অবশ্যই। এখন বাই, পরে দেখা হবে। ওকে, বাই। এভাবে আজকের দিনটা কেটে গেল। রাতে সবাই একসাথে খাবার খেতে বসলাম। বাবা আছে বলে চুপচাপ খাচ্ছি, কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে বাবা বলে উঠল, কাল তো তোর কলেজে বন্ধ, তাই না? কেন? কাল তোর একটা কাজ আছে, তোকে করতে হবে। কিন্তু কাল তো আমার একটা কাজ আছে। তোকে যেটা বলেছি সেটাই করবি। ওকে, বলো কি করতে হবে। মায়াকে তো চিনিস? কোন মায়া? তোর ফুপির মেয়ে মায়া। ওই বিচ্ছুটা যে ছোটবেলায় একদিন ইট মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল। বিচ্ছু মানে? যে শয়তান ওই মেয়েটা, আমি ওকে ভালো করে চিনি। তুই কিন্তু বেশি বলতেছিস। ওকে, সরি। কাল সে আমাদের বাসায় আসবে, আর তুই ওকে রিসিভ করতে নিয়ে যাবি। আমি কেন? তোর মা আর রিয়া থাকে সংসারের কাজে, আর আমি থাকি অফিসে, তাই তুই নিয়ে আসবি। না না, ওই রাগী মেয়েকে আমি রিসিভ করতে পারবো না। কি বললি তুই? কই কিছু না তো। আচ্ছা, তাকে তো দেখেছি আমি অনেক আগে।
কজ আমি তাকে চিনব কিভাবে? তোর নাম্বার ওর নাম্বারটা মেসেজ করে দিব। ওকে। খাবার খেয়ে এসে রুমে শুয়ে আছি আর দাদাকে ইচ্ছে মতো গাড়িতে রাখলাম। দাদার ছেলেটা এত রাগি কেন? তার ওপর আবার মায়ও রাগি। এত রাগ আসে কোথা থেকে? না, কাল মনে হয় আড্ডা দেওয়া যাবে না। বাবা কেন যে মাকে আনতে বলল, তোর কিছুই ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা ভাবতেই পারবো না। বাহ, আজ আমার বাসর রাত। হাজারো লজ্জা নিয়ে রুমে ঢুকলাম। আমার বউ 10 হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। দুরু দুরু বুক নিয়ে বউয়ের পাশে বসলাম। কিভাবে যে তার ঘোমটা তুলবো তা নিয়ে নানা প্রশ্নের মধ্যে পড়ে গেলাম। সাহস করে যেই ঘোমটা তুলতে যাব, ঠিক তখনই কে একজন আমার পুরো শরীরটা ভিজিয়ে দেয়। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি। ওহো, তার মানে এটা স্বপ্ন ছিল? বাস্তবে আমার বিয়েই হয় নাই। বাহ, কি দারুণ স্বপ্ন দেখছিলাম। কিন্তু মেয়েটা কে ছিল? থুর, মুখটা দেখতেই পেলাম না। কিন্তু পানি দিল কে? তাকে দেখে আমার পুরো শরীরটা ভিজে গেছে আর হাতে পানির মগ নিয়ে রিয়া দাঁড়িয়ে হাসতেছে। তুই আমাকে পানি দিলি কেন? তোকে অনেকবার ডাকলাম, তুই উঠছিস নাই, তাই বাধ্য হয়ে পানি দিলাম। থুর, তোর জন্য আমি মেয়েটার মুখও দেখতে পেলাম না। কিসের মুখ? আর কোন মেয়ের মুখ? দাঁড়া, দেখাচ্ছি কিসের মুখ। ওইখানে দাঁড়া। রিয়া এক ধরে মায়ের কাছে চলে গেল। মা দেখো, তোমার ছেলে আমাকে মারছে। কি রে, তুই ওকে মারছিস কেন? ওকে তো এখনো কিছু করলাম না, তবে এখন করব। তুমি সরে যাও। না মা, তুমি সরবে না। তুমি সরে গেলে আমাকে আর পাবে না হয়তো। কি হয়েছে বলবি তো? দেখো তোমার মেয়ের কাণ্ড, ও আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে। কি রে, তুই ওকে ভিজিয়েছিস কেন? মরার মতো ঘুমাচ্ছে, কিছুতেই তুলতে পারছি না, তাই বাধ্য হয়ে এই কাজ করলাম। মা, তুমি সরে যাও। আজ ওর অবাধ্য হওয়া বের করছি। না মা, তুমি সরবে না। তুমি জানো তোমার ছেলে স্বপ্নে কোন মেয়ের সাথে কি করছে না করছে, তার জন্য আমার উপর এমন করছে। একটা থাপ্পড় দেব। আমি আবার কি করলাম মেয়ের সাথে? আচ্ছা, তোদের কি কখনো আক্কেল হবে না? তোমার মেয়ের তো আক্কেল দাঁত ওঠেই নাই, তাই এখনো ব্যাক্কেল হয়ে গেছে। নিজে মনে হচ্ছে আক্কেল দাঁতের দোকান দিয়ে বসে আছে। ধুর, তোর সাথে কথা বলতেই ভালো লাগে না। এই বলে আমি চলে আসলাম। নাস্তা করে রুমে শুয়ে রইলাম। তানবীরকে একটা কল দিই। হ্যালো তানবীর। বল, শুনছি। দোস্ত, আজকে মনে হয় আসতে পারবো না। কেন, তোর বাবা কি অফিসে যায় নাই? বাবা তো অফিসে গেছে, কিন্তু সাথে একটা কাজ দিয়ে গেছে। আচ্ছা, কাজ শেষ করে আসার চেষ্টা করিস। ওকে। শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় মাদার তেরেসা আমার রুমে আসলো। কি রে, তুই মায়াকে রিসিভ করতে যাবি না? ও এসেছে নাকি? সে কাছাকাছি চলে এসেছে, তুই তাড়াতাড়ি যা। আমি বাইকের চাবি নিতে মা বলে উঠল, কি রে, তুই কি বাইক নিয়ে যাবি নাকি? কেন? পাগল নাকি তুই? মায়ার ব্যাগ কি তুই বাইকে করে আনবি নাকি? সমস্যা কি? আমি আনতে পারবো। না, তুই গাড়ি নিয়ে যা, বাইক নিয়ে কষ্ট করতে হবে না। না, পারবো না। ওকে, আমি তোর বাবাকে বলছি। সব কিছুই কি বাবাকে বলতে হয়? ওকে, আমি যাচ্ছি গাড়ি নিয়ে। ওকে, সাবধানে যাস। বের হওয়ার সময়, ভাইয়া আমার জন্য চকলেট নিয়ে আসিস। না, তোর জন্য কিছুই আনবো না। মা ভাইয়াকে বলো না আমার জন্য চকলেট আনতে। কি রে, তোর বোনটা আবদার করেছে আর তুই রাখবি না? হয়েছে হয়েছে, নিয়ে আসবো। এখন যাই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে মায়াকে একটা কল দিলাম। হ্যালো, তুমি কি মায়া বলছো? আপনি ইমন ভাইয়া না? তুমি এখন কোথায় আছো? আমি এখন ইকোনো কাউন্টারের সামনে আছি। ওকে, ওইখানে থাকো, আমি আসছি। আমি দ্রুত ইকোনো কাউন্টারে চলে গেলাম। একটা মেয়েকে দেখে আমার চোখটা আটকে গেল। তার পরনে ছিল নীল একটা ড্রেস আর নীল হিজাব পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলিয়ে মেয়েটাকে দারুণ লাগছে। মেয়েটাকে দেখার সাথে সাথে আমার বুকের ভেতর ধুপধুপ করতে লাগলো। পুরো শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেল। একটু পর দেখি মেয়েটা মোবাইল বের করে কাকে জানি কল করছে, আর সাথে সাথে আমার মোবাইলটা বেঁচে উঠল। তাকে দেখে মায়ের কল। এই তো আমি এসে গেছি, আর একটু লাগবে। তাড়াতাড়ি আসেন। কল কেটে দিয়ে মায়ের সামনে গেলাম। হাই, আমি ইমন। এতক্ষণ লাগে এখানে আসতে?
আসলে একটা ফ্রেন্ড আসতে দিচ্ছিল না, তাই জোর করে আসলাম। আরেকটা মিথ্যা কথা বললে কষিয়ে থাপ্পড় লাগাবো। মিথ্যা মানে? আপনি তো বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিলেন, তাই না? এ রে, এই মেয়ে কীভাবে জানে যে আমি মোবাইল টিপছিলাম? যা তো জানে নাকি? এই কি ভাবছেন মনে মনে? তুমি কিভাবে জানো যে আমি মোবাইল টিপছিলাম? আন্টি আমাকে ফোন দিয়ে সব বলেছে। ওকে, এবার চলুন। হুম। ভাই রে ভাই, মেয়েটা তো হেব্বি রাগে আর ডেঞ্জারাস। আসতে না আসতে আমাকে ধমকাচ্ছে। কয়েকদিন থাকলে তো মনে হয় আমার জীবনটা তেজপাতা করে দিবে। কি ভাবছেন না তো? কই কিছু না তো। তাহলে দ্রুত হাঁটুন, এত আস্তে হাঁটছেন কেন? হাঁটছি তো। গাড়ির কাছে এসে মায়ের ব্যাগগুলা গাড়িতে তুললাম। মায়া গাড়িতে বসলো আর আমি ড্রাইভিং করছি। তা আপনি পড়াশোনা কতটুকু করেছেন? কয়েকদিন পর শেষ করে ফেলবো। ভালো। কিছুক্ষণ পর গাড়ি রাস্তার পাশে সাইড করে দাঁড়া করালাম। কি হলো, এখানে দাঁড়া করালেন যে? একটু কাজ আছে, আপনি বসুন। মায়েকে গাড়িতে বসিয়ে রেখে আমি দোকান থেকে রিয়ার জন্য অনেকগুলো চকলেট কিনলাম, কিনে গাড়িতে বসলাম। আমাকে রিসিভ করার আগে সব কাজ শেষ করেননি কেন? সম্ভব হয়ে ওঠে নাই তাই। এবার চলুন। কিছুক্ষণ ড্রাইভ করার পর মায়াকে নিয়ে চলে আসলাম বাড়িতে। মামি? এই বলে মায়া মাকে জড়িয়ে ধরে। বাহ, তাদের সম্পর্ক দেখে মুগ্ধ হয়ে গেলাম। তোর আসতে সমস্যা হয় নাই তো? হয় নাই মানে? অনেক হয়েছে। তোমার পাজি ছেলেটা অনেক বিরক্ত করেছে আমাকে। কি রে, মায়া যা বলছে এগুলা কি সত্য? না মা, কিছুই সত্য না। দেখছো মা, তুমি বলো যে তোমার ছেলে নাকি দুধের ধোয়া তুলসী পাতা। এখন দেখছো তো তুলসী পাতা কেমন হয়? এই তুই কিন্তু বেশি বলতেছিস। আমি ঠিকই বলেছি। তোরা কি মায়ার সামনে ঝগড়া লাগবি নাকি? কয়েকটা চকলেট এনেছিলাম রিয়াকে দিবে বলে, কিন্তু না, আর দেওয়া যাবে না মনে হচ্ছে। প্লিজ ভাইয়া, প্লিজ আমার চকলেটগুলো দে না। না না, সেইগুলা তুই আর পাবি না। প্লিজ ভাইয়া দে না, প্লিজ প্লিজ প্লিজ। দিব এক শর্তে, রাজি কিনা বল? কি শর্ত বল? তুই যে আমার সাথে খারাপ ব্যবহার করিস তার জন্য মাপ চাইতে হবে। অসম্ভব, মাফ আমি চাইবো না। চকলেটগুলা অনেক মজার, অনেক দাম নিয়েছে এগুলার। থাক, তোর কপালে আর এইগুলা নাই। মা আমাকে চকলেটগুলো দিতে বলো। মাপ বললেও দেব না, শর্ত পালন করলে দিব। ওকে ওকে ভাইয়া, আমাকে মাফ করে দে প্লিজ। ওকে, করে দিলাম। দে আমার চকলেটগুলো দে। আমি পকেট থেকে সবগুলো চকলেট বের করে রিয়ার হাতে দিলাম, আর সে কি খুশি রিয়া। আমি আমার রুমে চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনও বেশি সময় হয় নাই, তাই বাইকটা বের করে নদীর পাড়ে তানবীরদের কাছে গেলাম। কি রে, তুই না আজকে আসবি না? আজকে তো দেওয়া হয় নাই, আমি জোর করে এসেছি। তা কি কাজ দিয়েছিল তোর বাবা? আর বলিস না, ফুফাতো বোনকে রিসিভ করতে দিয়েছে। করেছিস? করেছি। একটা বজ্জাত মেয়ে। কেন, তোর সাথে কি করলো? আর বলিস না, স্টেশনেও আমার উপর রাগ ছাড়লো, আর বাসায় এসে আমার নামে বিচার দিয়ে দিল। তাহলে তো তোর জীবনটা তেজপাতা করে দিবে। সেটাই। এইভাবে তানবীরের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। রাতে বাসায় ফেরলাম, মনে মনে ভাবছি যেন বাবার সামনে না পড়ে। যদি একবার পড়ে যায় তাহলে আজ আমি শেষ। যেই রুমে ঢুকতে যাব ঠিক তখনই কিরে, কোথায় গিয়েছিলি? ও শিট, বাবা দেখে ফেললো। এখন কী যে করবে আল্লাহ ভালো জানে। একটু বাইরে গিয়েছিলাম। বাইরে কোথায় গিয়েছিলি? কাল রাতে বললাম না যে আমার কিছু কাজ আছে, ওইগুলোই করতে গেছি। তা কি এমন কাজ করতে করতে রাত হয়ে গেল? কিরে, বলছিস না কেন? তানবীরের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। বাহ, মানুষের বুদ্ধি দিন দিন বাড়ে আর তোর কমে। বাড়িতে একটা মেহমান এসেছে, তার সাথে তো একটু গল্প করতে পারোস। তা না করে তুই বাইরে গিয়েছিস কেন? যা, নিজের রুমে যা। আমি আর কিছু না বলে চুপচাপ রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে দিলাম। এইভাবে কেউ করে, তাও আবার বাড়িতে মেহমানের সামনে? ধুর, মেজাজটা খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পর রিয়া আর মায়া আমার রুমে আসলো। কি রে, বাবা কেমন দিল? তুই যা এখান থেকে, আমার ভালো লাগছে না। উচিত শিক্ষা হয়েছে একেবারে। যাবে এখান থেকে নাকি মায়ের সামনে একটা চর বসিয়ে দিব? রিয়ার মায়া ভয় পেয়ে যায়। পাশের রুম থেকে মা আমার রুমে আসে। কি রে, কি হয়েছে? এত জোরে চিল্লাচ্ছিস কেন? তোমার মেয়েকে এইখান থেকে যেতে বলো, আমার ভালো লাগছে না। ওকে যাচ্ছি।
রিয়ার মা চলে গেল, শুধু মায়া আমার রুমে আছে। আমি কি আপনার পাশে বসতে পারি? শিওর। মায়া আমার পাশে বসলো। বাবার উপরে রাগ করে আছেন তাই না? না, আমার কারো ওপর কোনো রাগ নেই। দেখুন, বাবা মা বকা দিবে, আবার বুকে জড়িয়ে দিবে, এটাই স্বাভাবিক। তার জন্য রাগ করে কেউ? সেটাই। এখন খেতে চলুন। না, আমি আজ খাবো না। মাথায় কি দাগটা এখনো আছে নাকি? কিসের দাগ? আমি যে ছোটবেলায় ইট দিয়ে আদর করেছিলাম সেই দাগ। না না, সেটা যায় নাই। সিল মারার মতো বসে আছে। এখন কি আরেকটা সিল বসাবো নাকি খেতে যাবেন? হুরে, কি মেয়ে রে, সব মনে আছে। জানি না আর কি কি সহ্য করতে হবে এই মেয়েকে নিয়ে। আল্লাহ আমাকে জীবিত রাখো। সমস্যা নেই, আল্লাহ আপনাকে জীবিত রাখবে। মনে মনে আর বলার দরকার নেই। তুমি কিভাবে জানো? সেটা আপনার মুখ দেখেই বুঝে নিয়েছি। এই মেয়ে কি হন্তও যাবে নাকি? সব বুঝতে পারে না, আর কিছু বলা যাবে না। ওকে, এখন চলুন খেতে যাই। এই তো, গুড বাই। সবাই মিলে একসাথে খাবার খেলাম। সবাই নানান কথা বলছে, আমি কোনো কথা বলছি না, চুপচাপ খেতে লাগলাম। খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। কি হলো মায়া, তুমি আমার হাত ধরেছো কেন? এইটা তো ক্ষণস্থায়ীর জন্য ধরেছি। তুমি অনুমতি দিলে আমি চিরস্থায়ী ধরেই রাখবো। তাই বুঝি? দেবে আমাকে সেই অনুমতি? দিব, বাট একটা শর্ত আছে। বলেন জনাব, কি সেই শর্ত? আমার হাত সারা জীবনের জন্য ধরে আমাকে খুব ভালোবাসতে হবে। সারা জীবন বেঁচে যাব, কখনো তোমাকে একা ফেলে যাব না তো। না রে পাগড়ি, শত বাধা আসলেও যাব না। তুমি শুধু আমার। আমি কিছু না বলে মায়ের দিকে তাকিয়ে আছি। কি হলো, এভাবে কি দেখছো? আমার মায়ের মায়াবী হাসি দেখছি, যেটা আমাকে বারবার হারিয়ে ফেলে। স্বপ্ন দেখা ছেড়ে ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখি মায়া আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে স্বপ্নের মতো হাসতেছে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখলাম? ধুর, আর ভালো স্বপ্ন দেখতে পারলাম না, এই পেতনিটাকেই দেখতে হলো। বাহ, মায়ের হাসিটা তো সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি মায়ের দিকে অপলকভাবে তাকিয়ে আছি। আপনাকে সে কখন থেকে ডেকে যাচ্ছি আর আপনি আরামসে ঘুমাচ্ছেন। কোনো কথা বলছি না, শুধু ওর হাসিটাকে কল্পনায় আঁকছি। এই যে, কি হলো আপনার? এভাবে তাকিয়ে আছেন কেন? বলো। কই হারিয়ে গেলেন? তোমার এই হাসিতে হারিয়ে গেলাম। কিছু বলছেন নাকি? না, তা হঠাৎ আমার রুমে? অনেকক্ষণ যাবৎ ঘুমাচ্ছিলেন তাই নিজে থেকে রেখে দিলাম। ওকে সরো, আমি ফ্রেশ হয়ে আসি। হুম। আমি ফ্রেশ হয়ে আসলাম। মায়া আমার রুম থেকে চলে গেল। আচ্ছা, আমি মায়াকে নিয়ে এই স্বপ্ন দেখলাম কেন? আগে তো কোনো মেয়েকে এমন স্বপ্নে দেখি নাই, তাহলে হঠাৎ মায়াকে দেখলাম কেন? আমার স্বপ্নের মেয়েকে দেখলে আমার মধ্যে শীতল বাতাস বয়ে যাবে, আর আমার বুকের মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে যাবে। মায়াকে দেখে তো আমার ঠিক এগুলো হলো। তাহলে কি মায়া আমার স্বপ্নের রানী? না না, এগুলো কি ভাবছি আমি? আমাদের মাঝে এইগুলো হয় না। কিন্তু আমি এমন স্বপ্ন দেখলাম কেন? নাস্তা করতে গেলাম, বাবা ছাড়াই সবাই একসাথে বসেছে। আমি চুপচাপ খাচ্ছি আর মায়ের দিকে তাকাচ্ছি। অপরূপ রূপের অধিকারী মেয়েটা, আগে কখনো এত নিখুঁতভাবে তাকায়নি। আজ যেন ওর থেকে আমার চোখই সরছে না। কিরে ভাইয়া, কি ভাবছিস এত? কই কিছু না তো। ঠিকই তো, সেই কখন থেকে দেখছি যে তুই কিছু একটা ভাবছিস। না কিছু না, তোমরা খাও তো। নাস্তা করে রুমে চলে আসলাম। এসে ফেসবুকিং করতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া রুমে আসলো। আমি তাকে দেখেই মোবাইলটা রেখে দিলাম। কি হলো, মোবাইলটা রাখছেন কেন? এমনি রেখেছি। আমি আর সাথে বুঝি বিরক্ত করলাম? না না, সেটা না, এমনি মোবাইল টিপছিলাম আর কি। এমনি টিপছেন নাকি কোনো মেয়ের সাথে কথা বলছেন? মেয়েদের সাথে কথা বলার মতো ভাগ্য এখনো হয় নাই। কেন, মেয়েরা পাত্তা দেয় না বুঝি? না সেটা না, মেয়েদের সাথে কথা বলতে আর প্রেম করতে কেমন জানি লাগে, তাই। আমার বিশ্বাস হয় না আপনি প্রেম করেন না। কেন কেন বিশ্বাস হয় না? এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড নেই, এটা অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও সত্যি। তবে আপনি গ্রামে যান না কেন? কিভাবে যাব? একবার গিয়েছিলাম আর তুমি আমার মাথা ফাটিয়েছ, পরের বার গেলে আবার ফাটিয়ে দাও, তার ঠিক নেই। মায়া হাসতে লাগলো কথাটা শুনে। আমি তার হাসির মধ্যে যেন ডুবে যাচ্ছি। সত্যি, তার নামের সাথে তার চেহারারও অনেক মিল আছে। মায়ের চেহারা মায়ের পরিপূর্ণ, যেটা আমাকে বারবার নিয়ে যাচ্ছে মায়ের ভালোবাসার বাগানে।
কি তো ভাবছেন? না, তেমন কিছু না। তা তোমার বিএফ কি করে? আপনি কিভাবে জানলেন আমার বিএফ আছে? সত্যি আছে? সে একটা অফিসে সাধারণ জব করে। ও, মায়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেছে। চুপচাপ রয়েছে, আর কোনো কথা বলছি না। কি হলো, মন খারাপ নাকি আপনার? না, মন খারাপ হবে কেন? সরি মিথ্যা কথা বলার জন্য, আমার কোনো বিএফ নাই। তুমি মজা করছো, আমি জানি। না, এবার সত্যি বলছি, আমার কোনো বিএফ নাই। মায়ের কথা শুনে খুব খুশি হলাম। তাহলে মায়ের মাঝে কোনো বাধা রইল না আর। তাহলে তো ভালোই। আমার বিএফ নাই, এতে ভালোর কি দেখছেন? না, কিছু না। আপনাকে একটা কথা জানিয়ে দিই, আমি যদি শুনি যে আপনার জিএফ আছে তাহলে মুরগির মতো জবাই করব। আমার জিএফ থাকলে তোমার সমস্যা কি? সমস্যা আছে, তাই সাবধান করে দিচ্ছি আগে আগে, ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলবেন না। যদি বলি? তাহলে আপনাকে খুন করে জেলে যাব। এই বলে সে একটা ছুরি হাতে নিল, আর এদিকে আমার কলিজা হাতে এসে পড়েছে। এটা কি মেয়ে রে বাবা, সরাসরি খুন করার হুমকি দেয়। ওকে, করব না। গুড। মায়া আমার রুম থেকে চলে গেল। আল্লাহ বাঁচিয়েছে, নাইলে এই মেয়ে যে কী করতো আল্লাহ ভালো জানে। আচ্ছা, আমি প্রেম করলে ওর সমস্যা কোথায়? আমার প্রেমের কথা শুনে ও এইভাবে রাখলো কেন? কারণটা কি? ধুর, এইসব নিয়ে মাথা কামিয়ে লাভ নাই। একটু বই নিয়ে পড়তে বসি। এভাবেই দুপুরটা পার করে দিলাম। বিকেলে ছাদে বসে আছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। একা একা এখানে কি করছেন? আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। ও, তুমি? কেন, আপনি কি অন্য কারোর আশা করছিলেন বুঝি? না, তা না। এখানে এমনি দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? শরীর ভালো, কিন্তু মনটা ভালো নাই। খুব একাকী অনুভব করছি। একা কি কোথায়, আমি তো আপনার পাশেই আছি। সারা জীবন পাশে থাকতে পারবা তো? কিছু বলছেন? না না, কি বলবো? তাই এখানে দাঁড়িয়ে কি দেখেন একা একা? প্রকৃতিকে অনুভব করছি। আমি আশা থেকে বিরক্ত বোধ করলেন নাকি? না না না, সেটা না। আপনি থাকতে পারেন। একা একা থাকতে বুঝি বেশি ভালোবাসেন? অনেক। আপনি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছেন। যেমন? আগে খুব বেশি কথা বলতেন, তারপর সবার সাথে হাসি মুখে থাকতেন, আমার সাথে অনেক মজা করতেন, আর এখন কেমন জানি হয়ে গেছে। কেন, আমি কি তোমার সাথে কথা বলি না? বলেন, বাট আপনাকে দেখে মনে হয় অনেক কিছু ভাবছেন আপনি। আমি তো তোমাকে নিয়েই ভাবি যে তুমি কি জাদু করে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। এই, কি হলো আপনার? কই, কিছু না তো। দেখেছেন, আপনি আবার কই যেন হারিয়ে গেলেন। আচ্ছা, হারান কই? এটার উত্তর মুখে বলা যাবে না, কিন্তু অনুভব করতে হয়। বাহ, কথা তো খুব ভালোই গুছিয়ে বলতে পারেন। এখন কথা বলে বলে কি রাতটা পার করবা নাকি? কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। চলেন নিচে যাওয়া যাক। চলো। রাতে বাবা সহ সবাই একসাথে খেতে বসলাম। খাবার খাওয়ার পর আমি আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছি। আচ্ছা, আমি মায়াকে ভালোবেসে ফেললাম নাকি? ওকে দেখলে আমার এমন হয় কেন? কেন ওর সামনে ঠিকমতো কথা বলতে পারে না? ওর সামনে গেলে আমার সাজানোর স্বপ্নগুলো কেন এমন ছোটাছুটি করে? ওকে কবে যে মনের কথাটা বলতে পারবো? কবে যে ওকে নিজের করে পাবো? আচ্ছা, ওকে মনের কথা বলার পর ও কি করবে? আউচ! কি রে শয়তান, তুই আমাকে চিমড়ি কাটলি কেন? এত কি ভাবছিস যে তোকে ডাকলেও সাড়া দিস না? না, কিছু না। তোকে ঘুম থেকে ওঠানো যায় না, এখন দেখি আবার জেগে থেকেও সাড়া দিস না। কার কথা চিন্তা করিস এত? কি বলবে সেটা বল আগে। ভাইয়া, কালকে আমাদের একটু ঘুরতে নিয়ে যাবি? ঘোরাতে নিয়ে যাবো মানে? মানে আমাদের একটু বাহিরে নিয়ে যাবি। না না, আমি পারবো না। প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। বললাম তো পারবো না। মায়াপুরাও যাওয়ার কথাও ছিল, কিন্তু তুই যেহেতু যাবি না তাহলে থাক, কি আর করব। মায়ের কথা শুনে সেকেন্ডে সব রাগ ওদা হয়ে গেছে। সত্যি মায়া যাবে? কিন্তু তুই তো যাবি না। না, আমি যাব। কাল তোরা রেডি হয়ে থাকিস। ঘটনা কি? মায়া আপুর কথা বলতেই তুই রাজি হলি কেন? রিয়ার প্রশ্নের কিছুটা ভেবাচেকে খেয়ে গেলাম, তাই নিজেকে সামনে নিলাম। মায়া আমাদের মেহমান, তাই ও যেহেতু যাবে সেখানে আমাদেরও যাওয়া উচিত। সব বুঝি আমি। কি বুঝছো তুই? বেশি বড় হয়ে গেছিস, তাই না? কি বুঝি সেটা পরে বলবো, আগে তুই যে আমাদের সাথে যাচ্ছিস সেটা আপুকে জানিয়ে আসি। রিয়া চলে গেল। আমি আর রিয়ার সাথে কথা বাড়ালাম না।
নইলে সব সত্যি জেনে যেত। আমার কাছে অনেক খুশি লাগছে যে কাল মায়ের সাথে ঘুরতে যেতে পারবো। আচ্ছা, কাল কি মায়াকে প্রপোজ করবো নাকি? ওকে, করেই দেখি কি করে। খুশিতে নাচতে নাচতে ঘুমিয়ে পড়লাম। সকালে অনুভব করলাম কারো নরম হাত আমি জড়িয়ে ধরে শুয়ে আছি। চোখ খুলে তাকিয়ে দেখে মায়ের হাত। আমি দ্রুত তার হাত ছেড়ে দিই আর লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। সরি, আসলে আমি বুঝতে পারি নাই, ভেবেছিলাম মায়ের হাত। সমস্যা নেই, আপনি উঠছেন না কেন? আপনাকে ডাকতে এলাম। উঠছি। এই বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে সবার সাথে নাস্তা করতে বসলাম। মা, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস? মায়া আপু আসার পর থেকে ভাইয়া খুব কম কথা বলছে, তাই না? সেটা তো আমি আগেই খেয়াল করেছি। এই হয়েছে, পাকনামি না করে নিজের খাবার খেয়ে রুমে যা। আমি তো তোকে বলি নাই, মাকে বলছি। তাহলে তোর এত জ্বলছে কেন? বলছিস তো আমার নামে। তোর নামে তো একা বলি নাই, বলছি তো মায়া আপুর নামেও। এমন সময় রিয়ার কল বেজে উঠল। ঝগড়া না করে কলটা ধর। রিয়া কল ধরলো আর অন্য রুমে চলে গেল। দেখেছো মা, তোমার মেয়ে তলে তুলে কত দূর এগিয়ে গিয়েছে। সেটাই তো দেখছি। আমি আর কথা না বলে খেতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া আমাদের সামনে আসলো আর বলতে লাগলো, আজ মনে হয় না তোদের সাথে কোথাও যেতে পারবো। রিয়ার কথা শুনে মহা খুশি হলাম। তাহলে আমি আর মায়া একা যাব আর মায়াকে মনের সব কথা বলবো। কেন যেতে পারবি না কেন? আমার এক ফ্রেন্ডের বাবা মা গ্রামে গেছে, তাই আমাকে কয়েকদিন ওর সাথে রাতে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। খুব খুশি হচ্ছিস তাই না? একেবারের জন্য তো যাচ্ছি না, আবার আসবো আর তোকে জ্বালাবো। তুই ছাড়া ঘরটা খালি খালি লাগে রে। তোকে খুব মিস করব, সাবধানে থাকিস। তোকে পরে মজা দেখাবো। এই বলে রিয়া চলে গেল রেডি হতে। আমি চলে আসলাম আমার রুমে। এসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া আমার রুমে আসলো। ভাইয়া, আমাকে কিছু টাকা দে তো। আমি তো ভিক্ষুককে ভিক্ষা দিই, তাহলে ভিক্ষা দেবো কেন? কি? আমি ভিক্ষুক? তোকে মজা পরে দেখাবো, আগে আমি আসি। ওকে দেখবো। এই নে, কিছু টাকা আছে এখানে, এগুলো রেখে দিস। ওকে। রিয়া চলে গেল। আমি আবার আগের মতো মোবাইল টিপতে লাগলাম। কি হলো, আমরা ঘুরতে যাব না? যাবো তো। তাহলে আপনি রেডি হননি কেন? এই তো হচ্ছে, তুমি গিয়ে হয়ে নাও। 10 মিনিটের মধ্যে রেডি হবেন, না হলে আপনার ইহুকাল আর পরকাল একসাথে করে দেব। ওকে ওকে, হচ্ছে, তুমি যাও। হুম। মায়া চলে গেল। আমি একটা পাঞ্জাবি পরে নিলাম আর দ্রুত রেডি হয়ে নিলাম, নইলে আবার আমার 12টা বাজাবে। আমি রেডি হয়ে মায়ের জন্য বাইরে অপেক্ষা করছি, কিন্তু ওর আসার কোনো নামই নেই। আমাকে তাড়াতাড়ি রেডি হতে বলে এখন নিজেকে আর পাওয়া যায় না। বাইকটা বের করলাম, বাইকের মধ্যে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর মায়া আসলো। কি এ আমি কাকে দেখছি? আমার সামনে যেন এক নীলপরি দাঁড়িয়ে আছে। মায়া একটা নীল কালারের ড্রেস পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক। হালকা সাজে মায়াকে অপরূপ লাগছে, যেটা লিখে প্রকাশ করার ক্ষমতা আমার নেই। আমি মায়ের দিকে একভাবেই তাকিয়ে আছি। হঠাৎ মায়ের ধাক্কায় জ্ঞান আসলো। বলো। কি হয়েছে আপনার? আর কই হারিয়ে গেলেন? আমি একটা পরীকে দেখতেছিলাম। থাক, আর সুনাম করতে হবে না, এখন চলুন। মায়াকে পেছনে বসিয়ে আমি বাইকটা স্টার্ট করলাম। বাইকের লুকিং গ্লাস দিয়ে আমি বারবার মায়ের দিকে তাকাচ্ছিলাম, যেটা মায়াও বুঝতে পেরেছিল। আমার দিকে নজর না দিয়ে রাস্তায় নজর দিন, নাইলে দুর্ঘটনা হতে পারে। মায়ের কথায় কিছুটা লজ্জা পেলাম। বাইকের স্পিড একটু বাড়িয়ে দিলাম। এই আস্তে চালান, আমার ভয় করছে। এই বলে মায়া আমার পেটে হাত দিয়েছে। এই প্রথম মায়ের স্পর্শ আমি পেয়েছি। খুব ভালো লাগছিল ওর স্পর্শে। ভয় পাচ্ছ বুঝি? অনেক। আমি স্পিডটা কমিয়ে দিলাম। তারপর মায়াকে নিয়ে একটা পার্কে গেলাম। দুজনে পাশাপাশি বসে আছি। এক ধরনের ভালো লাগা অনুভব করলাম। আমি চিন্তা করছি মায়াকে কিভাবে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি। পাশ দিয়ে কয়েকটি পিচি মেয়ে ফুল নিয়ে যাচ্ছিল, তাই ওদের ডাক দিলাম আর কয়েকটা ফুল কিনলাম। আর এখনই ওই ফুল দিয়ে আমি মায়াকে প্রপোজ করব। জানি না ওর রিয়াকশন কি হবে। এই ফুলগুলো কার জন্য কিনা যায়? আমি কোনো কথার উত্তর না দিয়েই মায়ের দিকে তাকিয়ে আছি। ওর চোখের দিকে যতই তাকাচ্ছি মনে হয় ওই চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছে। কি হলো, কিছু বলছেন না যে? আমি কোনো কথা না বলে হাঁটু গেড়ে মায়ের সামনে বসে
চোখ বন্ধ করে বলতে লাগলাম, মায়া, তোমাকে যেই দিন আমি প্রথম দেখেছিলাম সেই দিন থেকে আমার ঘুম তুমি কেড়ে নিয়েছো। আমি যেই দিকে তাকাই সেই দিকে তোমাকেই দেখতে পাই। জানি না কেন আমার এমন হচ্ছে। আমি কিছুতেই ঠিকমতো মনোযোগ দিতে পারছি না তোমার জন্য। তোমার মায়াবী হাসিতে আমি বারবার হারিয়ে যাই। আমি তোমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি কি আমার বাবুর মা হবে? এগুলো মায়াকে বলে আমি চোখ বন্ধ করে আছি। জানি না ও কি বলবে। হয়তো আমাকে একটা থাপ্পড় দেবে, নইলে আমাকে ভুল বুঝবে। কিছুক্ষণ পর মায়ের অর্ধ হাসিতে চোখ হলাম। তোর মতো ছেলে কিনা ভালোবাসে আমাকে? মায়ের কথা শুনে উঠে দাঁড়ালাম। আরে অনেক ছেলে আছে তোর থেকে ভালো, যাদের আমি পাত্তাও দিই না। তোর ভাগ্য ভালো আমি তোর গায়ে হাত তুলি নাই। তোদের বাসায় বেড়াতে এসে মনে করেছিস যে আমি তোকে ভালোবাসবো? তাহলে তুই ভুল ভেবেছিস। আমি তোর মতো ছোট লোককে কখনোই ভালোবাসবো না। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না, আর আমার পিছিয়েও আসবি না। আমি চলে যাচ্ছি। আর তুই আর তো আমার নখের যোগ্য না। আমি তোদের বাসায় থাকবো না, আর তুই আমার সামনেও আসবি না। মায়ের কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি মাটিতে পড়তে লাগলো। ও আমাকে এতটা অপমান করবে তা আমি কখনো ভাবি নাই। আমি ওর কোনো কথায় উত্তর দিলাম না। যদি দিতাম তাহলে হয়তো আরও অপমানিত হতাম। মায়া আমার সামনে থেকে চলে গেল, আর আমি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছি আর চোখের জল ফেলছি। কিছুক্ষণ পর কি একজন দৌড়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে ইচ্ছে করে এমন ব্যবহার করেছি। আমি মায়ের কণ্ঠ শুনে ওকে ছাড়িয়ে আমার সামনে আনলাম। দেখি ও কাঁদছে। প্লিজ ইমন, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে ইচ্ছে করে এমন ব্যবহার করেছি। ইচ্ছে করে মানে? যেই ছেলেকে অপমান করার সত্ত্বেও কোনো প্রতিবাদ করলো না, তার ভালোবাসা পবিত্র। আমি তোমাকে যাচাই করার জন্যই এমন করেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। মায়ের কথায় কিছুটা খুশি হলাম। তা আমাকে পরীক্ষা করে কি বুঝেছ? তুমি আমাকে সত্যি ভালোবাসো, আর আমিও তোমাকে ভালোবাসি। আমি আর কিছু না বলে মায়েকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। পাগলটা কাঁদছে কেন? পাখিটাকে কাছে পাওয়ার খুশিতে পাগলটার অশ্রু বেয়ে পড়ছে। এখন ছেড়ে দাও, মানুষ দেখছে তো। আমার বউকে আমি ধরেছি, এতে তারা দেখলে দেখুক। বিয়েই হলো না আবার বউ? আজ বা কাল তো হবেই। হয়েছে, এবার ছেড়ে দাও। আমি মায়াকে ছেড়ে দিলাম। চলো ওই দিকটায় বসি। হুম। আমি আর মায়া কাছাকাছি বসলাম। আচ্ছা, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো? আমি তোমাকে ক্লাস 8 থেকে ভালোবাসি। তা আগে প্রকাশ করনি কেন? আমি চেয়েছিলাম তোমাকে দিয়ে করাবো, তাই প্রকাশ করি নাই। মায়া আমার কাঁধে শুয়ে পড়লো, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মায়া, বলো। যাবে না তো আমাকে কোনোদিন ছেড়ে? না, কোনোদিন যাব না। দরকার হলে মারা যাবো, তবুও যাব না। মায়ের মুখে মরার কথা শুনে ওর মুখ চেপে ধরলাম। কি হলো? আর কোনোদিন মরার কথা বলবে না, খুব কষ্ট হয় আমার। ওকে আমার বাবুটা, আর বলবো না। এভাবে মায়ের সাথে কিছুক্ষণ বসলাম। চলো একটা রেস্টুরেন্টে যাই, খুব খিদা লেগেছে। ওকে চলো। তারপর আমি আর মায়া একটা রেস্টুরেন্টে বসলাম, যেখানে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। আমি আর মায়াও একটা টেবিলে বসলাম। হঠাৎ গেট দিয়ে চোখ পড়তেই আমি অবাক হয়ে যাই, কারণ মাত্র তানভীর আর তার গার্লফ্রেন্ড রেস্টুরেন্টে প্রবেশ করলো। আমি একটা বই নিয়ে নিজেকে আড়াল করতে চেয়েও পারলাম না। ওরা ঠিক দেখে গেছে, আর ওরা আমার কাছে আসে। এদিকে মায়া আমার অবস্থা দেখে বলে উঠল, কি হলো, তুমি এমন করছো কেন? চুপচাপ বসে থাকো, কোনো কথা বলবা না। তানভীর আমার কাছে এসে পড়ল। আরে ভাই, আপনার চেহারা ইমনের সাথে মিলে আছে। আপনি কি ইমন নাকি? ভাই, আপনার চেহারাও তো তানভীরের সাথে মিল আছে। আপনি কি তানভীর নাকি অন্য কেউ? ইমন ভাই, আপনি তো প্রেম করেন না শুনলাম। তাহলে এই আপুটাকে? তোদের পরিচয় করিয়ে দেই। আমাদের ভাবি নাকি? তোদের ভাবি। আর মায়া, ও হচ্ছে আমার ফ্রেন্ড তানভীর, আর ও হচ্ছে তানভীরের জিএফ বিন্দু। শালা, রিলেশন শুরু করছিস অথচ একবারও বললি না? আজকেই তো শুরু করলাম। তাহলে ট্রিট পাই আমরা? আজ তোদের খাওয়াবো। বল তোরা কি কি খাবি? ওরা সবাই অর্ডার করলো, আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল। তা ভাবি, আপনি ইমনকে কিভাবে জাদু করেছেন? মানে? মানে হলো, আজ পর্যন্ত অনেক মেয়ে এর পাথরের মনটাকে গলানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ হয় নাই। আপনি কিভাবে গলিয়েছেন? ভালোবাসতে গলানোর প্রয়োজন নেই, বরং নরম মন লাগে, তাহলেই হয়। আপনি যে জাদু জানেন সেটা আমি বুঝে গেছি।
তানভীরের কথা শুনে সবাই হাসতে লাগলো। এইভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। দোস্ত, তুই আজকে আমার বাইকটা নিয়ে যা। কিরে, তোর আজ কি হলো? মানে? আগে যখন চাইতাম দিত না, আর আজ নিজে থেকে দিচ্ছিস? দিচ্ছি, তুই নিয়ে যা, পরে না হয় দিয়ে দিস। ওকে। তানভীর বিন্দুকে পিছনে বসিয়ে বাইকটা নিয়ে গেল। কি হলো, বাইকটা দিয়ে দিলে কেন? আমরা রিক্সা করে যাব, তাই দিয়েছি। তাই? একটা রিক্সা ডেকে দুজনে উঠে পড়লাম। আমি মায়ের কাছে শুয়ে পরম সুখ অনুভব করছি। এভাবে সারাদিন ঘুরে বাসা চলে আসলাম। আজ আমি খুব খুশি, কারণ আজ মায়াকে নিজের করে পেলাম। বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে বিছানায় শরীর এড়িয়ে দিতে চোখে ঘুম চলে আসলো। ঘুম ভেঙেছে রাতে। ঘুম থেকে উঠে দেখি মা নানান ধরনের পিঠা বানাচ্ছে। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের সাথে কাজ করছে। মায়ের নাকে ঘাম লেগে আছে, ইচ্ছে করছে মুছে দিতে। মা থাকার কারণে এটা আর সম্ভব হয়ে উঠল না। মা, বাবা আসে নাই? তোর বাবা রুমে আছে। বাবা এসেছে, অথচ আমাকে ঘুম থেকে ওঠাওনি কেন? তোর হয়তো ক্লান্ত লাগছিল, তাই আর ডাকেনি। ও, এই বলে আমি একটা চেয়ারে বসলাম, যেখান থেকে মায়াকে দেখা যাবে। আমি দূর থেকে মায়কে নানা ইশারা করছি। মায়াও মায়ের অগোচরে ইশারা করে যাচ্ছে। রাতে সবাই একসাথে খাবার খেতে বসলাম। কি রে, আজকে কেমন ঘুরলি? আমাকে জিজ্ঞেস না করে মায়াকে করো। মায়া, উত্তরটা তুই দে। মামা, আজকে ঘুরতে অনেক ভালো লেগেছে। আজকের দিনটা আমার জন্য স্পেশাল। তুই খুশি কি না? অনেক 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 খুশি, যেটা প্রকাশ করতে পারবো না। থাক, আর প্রকাশ করা লাগবে না, এখন খাও। সবাই খেতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম কেউ জানি আমার পায়ে খোঁচা দিচ্ছে। মায়ের দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি আসে। তার মানে এগুলা মায়ে করেছে। আমিও কোনো রিয়াকশন না দেখিয়ে খেতে লাগলাম। একটু পর একটা জোরে খোঁচা দিল, আর সাথে সাথে আমার কাশি আরম্ভ হয়ে গেল। এই নে পানি খা, আস্তে খেতে পারিস না? মায়ের দিকে রাগে চোখে তাকালাম, দেখি ও মিটমিট করে হাসছে। আমি খাবার খেয়ে আমার রুমে চলে আসলাম। এসে মোবাইলে ফেসবুকিং করতে লাগলাম। এমন সময় মায়া আমার রুমে আসলো। কি করছো? মেয়েদের সাথে চ্যাট করছি। ওকে রাগানোর জন্য বললাম। কি? এই বলে এক ছো মেরে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে যায়। হেই, আমার মোবাইল নিলে কেন? দেখি তুমি কোন মেয়ের সাথে কথা বলছিলে। মায়া অনেকক্ষণ যাবৎ চেক করলো। ওই কার সাথেই তো কথা বলো নাই। তোমাকে রাগানোর জন্যই এই কথা বলেছি। এই না তোমার মোবাইল। আমি মোবাইলটা হাতে নিয়ে অবাক হয়ে গেলাম, কারণ মায়া আমার ফ্রেন্ড লিস্টে সবগুলা মেয়েকে ব্লক করে দিয়েছে। এ কি, তুমি ওদের ব্লক করেছো কেন? তুমি যাতে ওদের সাথে কথা বলতে না পারো তাই ব্লক করে দিলাম। কিন্তু আমি তো ওদের সাথে কথাই বলি নাই। বলো নাই ভালো কথা, আর বলার চেষ্টাও করবো না। যদি চেষ্টা করি তাহলে? এত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলেছো? এই বলে মায়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল। হেই, কি করছো? কেউ এসে যাবে তো, তাড়াতাড়ি ছাড়ো। কি বলেছিস আগে সেটা বল। বলেছি আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না। মনে থাকে জানো, তুই শুধু আমাকে দেখবি আর আমার সাথেই কথা বলবি, অন্য কারোর সাথে না, বুঝেছিস? বুঝেছি। এবার ছাড়ো আমাকে, কেউ এসে যাবে। আসলে আসুক, আমার ভয় নেই। আরে পাগল হয়ে গেছো নাকি? তাড়াতাড়ি নামো। মায়া নামতে চাইছিল না, আমি জোর করে আমার ওপর থেকে নামিয়ে দিলাম। আর কোনোদিন এরকম করলে না, খবর করে ছেড়ে দেবো একটু। আমি ওর কথা শুনে আর ওর চাপে হাঁপাতে লাগলাম। তুমি এত মোটা কেন? কি, আমি মোটা? তোমার চোখে কি আমাকে মোটা মনে হয়? অনেক। আবার কি শাস্তি দেবো নাকি? না না না, আর দিলে মরেই যাব। তাহলে শুয়ে পড়। গুড নাইট। গুড নাইট। লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে বুকটা খুব ভারী অনুভব করলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঘুমটা ভেঙে গেছে। তাকিয়ে দেখি মায়া আমার বুকের ওপর শুয়ে আছে। আমি কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে আছি। হালকা ড্রিম লাইটের আলোতে ওর মুখের মায়াটা আরও বেড়ে গেল। কিন্তু ও আমার রুমে আসে কখন? কেউ দেখলে তো সর্বনাশ হয়ে যাবে। মায়া, এই মায়া, এই ওঠো। তুমি এইখানে এসেছো কখন? কি হয়েছে তোমার? একটু ঘুমাতেও দেবো না নাকি? আরে পাগল, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তোমার রুমে যাও। না, আজকে আমি এখানে ঘুমাবো, তোমার বুকের উপর ঘুমাবো। প্লিজ পাগলামি করো না।
আচ্ছা, আরেকদিন ঘুমায়ো, আজকে না। আচ্ছা তুমি এমন কেন? কেমন? ওই আমাকে একটু জড়িয়ে ধরবা, তা না উল্টো আমাকে আরেক রুমে পাঠিয়ে দিচ্ছ। তুমি যে মাঝরাতে আমার রুমে এসেছো, কেউ দেখলে যে কি ভাববে তুমি কি জানো? না জানি না, এখন ঘুমাতে দাও। না আর না, এখন রুমে যাও। যাব, এক শর্তে। কি শর্ত? আমাকে চুমু খেতে হবে। তুমি মনে হয় আজকে পাগল হয়ে গেছো। কেন? এত রাতে এইসব কেউ শর্ত হিসেবে কথা বলার মাঝখানে মায়া তার গোলাপি ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। এভাবে কয়েক মিনিট রাখলো। ছেড়ে দেওয়ার পর দুজনেই হাঁপাতে লাগলাম। পাগল নাকি তুমি? আর একটু হলে তো মরেই যেতাম। কেন, তুমি মজা পাও না? থাক, আর প্রশ্ন করতে হবে না, এখন যাও। ওকে যাচ্ছি, আবার পরে আসবো। ওকে। গুড নাইট। এই বলে মায়া চলে গেল, আর আমি মুচকি মুচকি হাসতে লাগলাম। পাগলিটা পারেও বটে। আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ভোরে ঘুম থেকে আজ নিজে নিজে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে নিলাম। সবাই মনে হয় ঘুমাচ্ছে, তাই ডিস্টার্ব যাতে না হয় এই জন্য ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি মায়া। আরে তুমি এইখানে? আমারও তো একই প্রশ্ন। যেই ছেলেকে ঘুম থেকে ওঠানো একটা দুষ্কর ব্যাপার ছিল, আজ সে সবার আগে কিভাবে উঠলো? এমনিতেই ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। তা তুমি এইখানে? গিয়েছিলাম তোমাকে ডাকার জন্য, গিয়ে দেখি তুমি নাই, তাই ভাবলাম হয়তো ছাদে আছো। ও, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? যদি অনুমতি না দিই তাহলে? তাহলে ধরবো না। আর যদি দেই? তাহলে ধরবো। তাহলে ধরো। আমি মায়ের হাতটা ধরলাম, আর পাশাপাশি দুজনে দাঁড়িয়ে আছি। বাহ, কত সুন্দর বন্ধন। তৃতীয় কণ্ঠ শুনে পেছনে তাকালাম, দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে আমি মায়ের হাতটা ছেড়ে দেই। কিরে, হাত ছাড়লি কেন? ধরে রাখ। তুই কখন আসলি? আর তোর তো আরো কয়েকদিন পরে আসার কথা। কেন, আমার সামনে বুঝি প্রেম করতে কষ্ট হয়, তাই আমাকে বারবার বিদায় করছিস? না, সেটা না। তা কবে, কে, কাকে, কিভাবে প্রপোজ করলি? তোমার ভাই আমাকে আগে প্রপোজ করেছে। কই, কিরে ভাইয়া, তোর এত বড় সাহস কিভাবে হলো? মানে? মানে হলো, যে ছেলেতে সবকিছুতেই ভয় পায়, সে আবার কিভাবে প্রপোজ করে? হয়েছে, থাক। নিজের কাজগুলা আমার উপর চাপিয়ে দেওয়া লাগবে না আর। তবে তোমাদের দুইজনকে খুব ভালো মানাবে। আচ্ছা, তুই বুঝলি কেমনে যে আমরা ছাদে? ঘরে এসে দেখি দরজা খোলা, তুইও নেই আর আপুও নাই, তাই ভাবলাম তোরা ছাদে আসছিস। ছাদে এসে দেখি প্রেম চলছে এইখানে। রিয়ার কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। থাক ভাইয়া, আর লজ্জা পেতে হবে না। এখন হঠাৎ করে চলে আসলি কেন? রাতে ওর কাছে থাকবো শুধু, তাই দিনে চলে আসলাম। ও আচ্ছা, নিচে চল। চল। বাসায় ঢুকতে মা খুব অবাক হয়ে গেছে। কি হলো মা, এইভাবে তাকিয়ে আছো কেন? এটা কি তুই নাকি কোনো ভূত? ভূত মানে? যেই ছেলে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর করে দিত, আজ সে এত ভোরে ভোরে কিভাবে উঠলো? থাক, আর সুনাম করতে হবে না। আরে রিয়া, তুই এইখানে? কিছুক্ষণের জন্য এসেছি, আবার চলে যাব। ও, আমি আমার রুমে চলে আসলাম। মায়া আর রিয়া তাদের রুমে চলে গেল। আমি মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া আসলো আমার রুমে। কি রে, কিছু বলবি নাকি? আচ্ছা, তুই কি কাল আপুকে প্রপোজ করেছিলি? কেন? না, এমনি। বাবা মা জানে? এখন জানে না, পরে জানবে। তুই যে নতুন রিলেশনে গেছিস, তার জন্য আমাকে কিছু দিবি না? কি লাগবে তোর? আমাকে বেশি কিছু না, 2000 টাকা দিলেই হবে। টাকা নেওয়ার জন্য এত সুন্দর ব্যবহার, তাই না? বুঝেই যখন গিয়েছিস, তাহলে আর দেরি না করে দিয়ে দে। না, আমার কাছে এখন টাকা নেই। কি আর করার, ভাবছি যে বাবাকে বলবো না, এখন দেখছি বলতে হবে। আচ্ছা, আমি যাই। হে, দাঁড়া দাঁড়া। কি হয়েছে বল। এনে, এইখানে 2000 টাকা আছে, কাউকে কিছু বলবি না। ওকে, মা। থাক, আর মায়া দেখাতে হবে না। আচ্ছা, দেখবো না। এখন চল, নাস্তা করবি। চল। সবাই একসাথে বসে নাস্তা করতে লাগলাম। মা, আমার কাছে টাকা নাই, আমাকে কিছু টাকা দিও। আচ্ছা দিব। হই, মা তোকে কিসের টাকা দিবে? তুই তো আমার থেকে নিলি। আমি তোর কাছ থেকে কিসের টাকা নিয়েছি?
রিয়ার প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। না থাক, বলার দরকার নেই, নইলে আমি ফেসে যাব। কি রে বলছিস না কেন, কিসের জন্য নিয়েছি? কই না তো, তুই তো নেসনি। এইবার সত্য কথা বেরিয়েছে। আমি চুপ করে খেতে লাগলাম, কোনো কথা বলছি না, নইলে নিজেই বিপদে পড়ব। নাস্তা করে এসে রুমে শুয়ে রইলাম আর একটা বই নিয়ে পড়তে লাগলাম। মায়া এসে বইটা নিয়ে নিল। কি হলো, আমার বই নিলে কেন? কিসের এত পড়াশোনা? আমার সাথে একটু গল্প করতে পারো না? তুমি যে পাগলামি করো, এতে ধরা পড়ে গেলে শেষ। এতই যখন ভয় তাহলে প্রেম করো কেন? প্রেম করছি ভালো কথা, কিন্তু তোমার মতো তো এত পাগল না। কি আমি পাগল? এই বলে মায়া আমাকে জোরে চেপে ধরলো। এই কি করছো? আর বলছি। আমাকে কি বলেছো আরেকবার বলো। না না, কিছু বলি নাই তো। এমন সময় রিয়া আমার রুমে এসে একটা কাশি দিল। মায়া দ্রুত আমাকে ছেড়ে লজ্জায় এক কোণে দাঁড়িয়ে পড়ে। তোদের প্রেম হয়েছে নাকি আরো বাকি আছে? তুই এখানে কেন? কেন, আমি আসলে বুঝি বিরক্ত হচ্ছিস? না তা না, হঠাৎ করে চলে আসিস তাই বললাম আর কি। প্রেম করছিস ভালো কথা, একটু সাবধানে করতে পারিস না নাকি? সেটা তোর ভাবিকে বল, বারবার ইয়ে করে। ইয়ে করে মানে? মায়াকে জিজ্ঞেস কর আমাকে কেন করছিস। রিয়া, তুমি বাইরে যাও তো, তোমার ভাইকে একটা শিক্ষা দেবো। না বোন, তুই যাস না। তোমরা যা ইচ্ছা তাই করো, আর ভাইয়াকে একটু উচিত শিক্ষা দিবা। এই বলে রিয়া চলে গেল আর মায়া দরজা আটকে দিল। আমি তো ভয়ে শেষ, আল্লাহ মালুম যে কি না করে আজকে। তোমাকে শিক্ষা দেবো তাই? হেই, তুমি দরজা আটকালে কেন? এই বলে মায়া আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো আর আমি পিছিয়ে যেতে লাগলাম। এক পর্যায়ে দেয়ালে ঠেকে গেলে মায়া আমাকে দেয়ালের সাথে চেপে ধরে। এটা কোন ধরনের পাগলামি? এখন তো পাগলামির কিছুই দেখোনি, সব পরে দেখবা। তাহলে আমাকে এখন ছেড়ে দাও, পরে যখন দেখাবা তখন ধরো। কিছু তো এখন দেখাবো। এই মা আসে। এই কথা বলার পর মা আমাকে দ্রুত ছেড়ে দেয় আর আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। আজকে বেঁচে গেলাম, পরবর্তীতে কে বাঁচাবে? সেটা দেখা যাবে। আমি দৌড়ে অনরমে চলে গেলাম। কি রে, বাচ্চাদের মতো দৌড়াচ্ছিস কেন? আরে একটা রাক্ষসী আমার পিছনে, তাই। তোদের আর পাগলামি গেল না। আমার গেছে, কিন্তু ওদের যায় নাই। আমি বাইরে চলে আসলাম, তানবীরকে একটা কল দিলাম। কিরে, আমাদের তো মনে হয় ভুলে গেলি। তুই মনে হয় আমাদের মনে রেখেছিস। তুই এখন রিলেশন করস, তাই আমাদের টাইম দিবি নাকি? তোর জিএফকে দিবি? হয়েছে ভাই, নদীর পাড়ে আয়, আড্ডা দিব। দাঁড়া আসছি। আয়। আমি গিয়ে নদীর পাড়ে এলাম। এখানে সবাই জোড়ায় জোড়ায় বসে থাকে, আমি একমাত্র ব্যক্তি যে একা বসে আছে। কিছুক্ষণ পর তানবীর এলো। কিরে, তোর এতক্ষণ লাগলো আসতে? হুট করে তো আসা যায় না, হাতে কাজ ছিল, তাই সেগুলো শেষ করে এসেছি। দোস্ত, তোকে না আমার ফুফাতো বোনের কথা বলেছিলাম না? কেন, কি হয়েছে? তুই যে মেয়েকে আমার সাথে রেস্টুরেন্টে দেখেছিলি, ওই মেয়ে আমার ফুফাতো বোন। তুই তোর ফুফাতো বোনের সাথে রিলেশনে গিয়েছিস? হুম। এই কথা গতকাল বলতে পারলি না? বলি নাই ইচ্ছে করে, নইলে তুই আবার কি উল্টাপাল্টা বলিস তাই। এই তো তুই বুঝতে পেরেছিস। তুই কেমন সেটা তো আমার জানা আছে। আরে ভাইয়া, আপনি এইখানে? আরে সোমা, তুমি এইখানে? আমরা এইদিকে এমনি হাঁটতে এলাম। ও ভাইয়া, ওর সাথে পরিচিত হন। ও হচ্ছে আমার কাজিন স্নেহা, আর স্নেহা ও হচ্ছে আমার ভালোবাসার মানুষ ইমন। সোমার কথা শুনে আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম। হাই, হ্যালো। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আমারও। সুমা, ইমন তোমার ভালোবাসার মানুষ না? মানে? মানে হলো ইমন নতুন রিলেশনে গেছে। কি? না, এটা অসম্ভব। সম্ভব হয়েছে। আপনি খুব খারাপ। এই বলে সোমা চলে গেল। আমি আর তানবীর আগের মতোই বসে রইলাম। কি মেরে ভাই, পিছুই ছাড়তে চায় না। আরে বাদ দে ওদের কথা। তানবীরের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। বাসায় ঢুকে মায়ের রুমে উকি মেরে দেখি ও ওপর হয়ে শুয়ে আছে। আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মায়া আমার রুমে আসলো। তাকে দেখে কিছুটা বিষণ্ণ লাগছে। কি হয়েছে মায়া? তুমি একটু ছাদে আসো, তোমার সাথে কথা আছে। আমি মায়ের সাথে ছাদে গেলাম। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হয়েছে বলো? তুমি বাইরে কোথায় গিয়েছিলে?
তানবীরের সাথে দেখা করতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? তানভীরের সাথে নাকি কোনো মেয়ের সাথে? মেয়ের সাথে কেন? আমি তো তানবীরের সাথে গিয়েছি। ও, তাহলে এগুলো কি? এই বলে মায়া তার মোবাইল বের করে কিছু ছবি দেখিয়েছে। ছবিগুলো হলো আমি যে সোমার কাজিনের সাথে হাত মিলিয়েছি সেই ছবি। ওহো, এইগুলা? তাহলে ঘটনাটা শোনো। মায়াকে সব বললাম। আমি জানি তুমি মিথ্যা বলবে না। কিভাবে জানলা? তুমি যখন বেরিয়েছো তখন আমি তোমার পিছু পিছু গিয়েছিলাম। তারপর? যখন তুমি ওই মেয়েগুলোর সাথে কথা বলছিলে তখন আমার অনেক খারাপ লেগেছে। আবার যখন তুমি আমাদের রিলেশনের ব্যাপারে বলেছিলে তখন খুব খুশি হয়েছিলাম। ফলাফল কি পেয়েছ? ফলাফল পেয়েছি যে আমার ইমন আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। ভুল, আমি অনেক মেয়েকে ভালোবাসি। আমি ছাড়া যদি অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস তাহলে তোর চোখ আমি উখড়ে ফেলে দেব। মারো ভাবি, বলদটাকে বেশি করে মারো। রিয়ার কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। কি রে, আজকে ভাবিকে পেয়ে ভাবের পক্ষ নিলে? তুই হচ্ছিস একটা বদের হাড্ডি, তোর এইরকম শাস্তি হওয়াই প্রয়োজন। ওকে ওকে, একদিন আমারও সময় আসবে, সেই দিন দেখাবো মজা। ভাইয়া, তোকে একটা আবদার করব, রাখবি? কি বল? ভাইয়া, কাল আমাকে আর ভাবিকে নিয়ে একটু ঘুরতে যেতে পারবি? গতকালই তো ঘুরে এলাম। আমি তো যাই না, প্লিজ আমাকে নিয়ে যাস কাল। আমি তো বদের হাড্ডি, তাই আমি নিয়ে যাব না। প্লিজ ভাইয়া, আর কিছু বলবো না, প্লিজ রাজি হয়ে যা। ওকে, কাল নিয়ে যাব। ধন্যবাদ ভাইয়া, আমি যাই। কেন, কই যাবি তুই এখন? আবার বলতে হবে নাকি তোকে? ও, মনে পড়েছে। আচ্ছা, সাবধানে যাস। ওকে। আর ভাবি, তুমি ওকে ইচ্ছে মতো টাইট দিবা। ওকে দিব। এই বলে রিয়া চলে গেল। আমি আর মায়া পাশাপাশি একটা দোলনায় বসলাম। আচ্ছা মায়া, আমি যদি হারিয়ে যাই তাহলে কি করবা? তোমাকে আমি হারাতে দিব না। আচ্ছা, যদি মারা যাই? তা এই কথা বলার আগে আমার মুখটা ধরে ফেললো। এমন কথা আর কোনোদিন মুখে আনবা না, আমার খুব কষ্ট হয়। ওকে, আর বলবো না। আচ্ছা, আমি যদি তোমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যাই তাহলে? কি হলো, বলছো না কেন? আমি জানি তুমি আমাকে কষ্ট দিয়ে মজা পাও, তাই বলে এত কষ্ট দিবা? তোমাকে আবার কিসের কষ্ট দিলাম? তুমি জানো না, এইসব কথা শুনলে খুব কষ্ট হয় আমার। ওকে, আর বলবো না। মনে থাকে যেন। থাকবে। চলো এখন নিচে যাই, নইলে ওনারা আবার সন্দেহ করে বসবে। চলো। আমি আর মায়া চলে আসলাম। এইভাবে দিনটা হাসিখুশিভাবে কাটিয়ে দিলাম। রাতে সবাই একসাথে খাবার খেতে বসলাম। বাবা, তোমার গাড়ির চাবিটা একটু আমাকে দিও। কেন? রিয়া বায়না ধরেছিল যে কাল নাকি তারা ঘুরবে, তাই আর কি। আমারটা অফিসিয়াল, তুই বরং গ্যারেজ থেকে একটা নিয়ে যাস। ওকে, চাবিটা দিও। সকালে তোর মাকে বলিস, তোর মা দিয়ে দেবে। আচ্ছা, খাবার খেয়ে শুয়ে রইলাম আর ফেসবুক চালাচ্ছি। ঘুম আসছে না কিছুতেই। রাত তখন অনেক। হঠাৎ শব্দ পেলাম কেউ আমার রুমের দরজা খুলছে। তাকে দেখি মায়া আমার রুমে আসে। কি হলো, তুমি ঘুমাওনি? না, আমার ঘুম আসছে না। কিন্তু তুমি ঘুমাওনি কেন? আমারও তো ঘুম আসে না, তাই বলে কি তুমি আমার রুমে আসবা? আসলে সমস্যা নাকি? বাবা মা একবার দেখে ফেললে কি হবে জানো? আমি এখন কোনো কথা শুনতে চাই না। আমি এখন তোমার রুমে ঘুমাবো। এই মাঝরাতে তোমাকে কি পাগলে ধরেছে নাকি? ধরেছে। এই বলে মায়া আমার বিছানায় উঠে শুয়ে পড়লো। এ ওঠো, কেউ দেখে ফেলবে। আজকে বলেছি আমি এই রুমে ঘুমাবো, তার মানে ঘুমাবো। সকালে কেউ দেখে ফেলবে তো। সবার ওঠার আগে আমি উঠে চলে যাব, তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো আর তোমার মতো না। ওকে, যদি ভোরে ভোরে উঠতে পারো তাহলে ঘুমাও। তুমি এখন মোবাইল রাখো। রাখলাম। তারপর? আমাকে জড়িয়ে ধরে ঘুমাও। তোমাকে জড়িয়ে ধরবো? অবাক হওয়ার কিচ্ছু নেই, ধরতে বলেছি ধরো। আমি আর কোনো কথা না বলে মায়াকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পর একটা অদ্ভুত ভালো লাগে কাজ করছিল। কখন যে ঘুমিয়ে গেলাম তার কোনো হিসেবে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া পাশে নেই, তার মানে চলে গেছে। যাক বাবা, বাঁচলাম। কবে যে ও আমাকে বিপদে ফেলবে আল্লাহ মালুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে এসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর রিয়া আমার রুমে আসলো। কি রে, তুই কখন আসলি? মাত্র আসলাম, ঘুরতে যাওয়ার জন্য রেডি হও। মাত্র খাবার খেলাম আর তুই মাত্র আসলি? আগে একটু রেস্ট নেই, তারপর রেডি হব। না না, তাড়াতাড়ি রেডি হবি। এত তাড়াতাড়ি কেন?
প্লিজ ভাইয়া, আজকে অনেকক্ষণ ঘুরবো, তাই আগে আগে বের হব। ওকে, তোরাও রেডি হও। হুম। এই বলে রিয়া চলে গেল। আমি আলমারি থেকে একটা শার্ট আর প্যান্ট বের করে সেইগুলো পরে নিলাম, আর মায়ের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করলাম, আর মহারানীদের জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ হয়ে গেল, তাদের আসার কোনো নামই নেই। বাধ্য হয়ে আবার রুমে ঢুকলাম। এই, তোদের হলো নাকি? এই তো ভাইয়া, আর 5 মিনিট লাগবে। ওকে, তাড়াতাড়ি আয়। আমি গিয়ে গাড়িতে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তারা গাড়ির সামনে আসলো। আমি ওদের দিকে তাকিয়ে আছি। যেইভাবে তারা সেজেছে, মনে হয় তারা বিয়ে করতে যাচ্ছে। আমি মায়ের দিকে অপলকভাবে তাকিয়ে আছি। বাহ, মায়াকে আজকেও দারুণ লাগছে। ওর রূপের তুলনা করার ভাষা আমার নাই। এই ভাইয়া, শুধু মায়ের দিকে তাকালে হবে? দেখ তো আমাকে কেমন লাগছে। তোকে দেখতে একদম পেতনির মতো লাগছে। কি? আমাকে কিসের মতো লাগছে? না না না, অনেক সুন্দর লাগছে। এবার চল। আমি রিয়াকে পেছনে সিটে বসিয়ে ড্রাইভ করতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা একটা পার্কে ঢুকলাম। আমি মায়া আর রিয়া বসে আছি আর গল্প করছি। এমন সময় একটা ছেলে আসলো। এসে রিয়াকে বলতে লাগলো, রিয়া, তুমি এই ছেলের সাথে বসে আছো কেন? ছেলেটাকে দেখে আর প্রশ্নে রিয়া অনেকটা ভয় পেয়ে গেছে আর অবাক হচ্ছে। রিয়া চোখ দিয়ে বারবার ছেলেটিকে ইশারা করে যাচ্ছে। ছেলেটি তবুও প্রশ্ন করে যাচ্ছে। কি হলো, বলছো না কেন? তুমি অন্য ছেলের সাথে বসে আছো? রিয়া, এ ছেলেটি কে? আসলে ভাইয়া, ও হচ্ছে আমি হচ্ছে রিয়ার বিএফ। আমার নাম সুমন। কি রে রিয়া, তোর বিয়ে আছে, তুই আগে বলি না কেন? আসলে ভাইয়া, আপনি কে আর এত প্রশ্ন কেন করছেন? আমি হলাম রিয়ার ভাই। তাহলে আপনি ইমন ভাইয়া? জি, আমি ইমন। আপনার নাম অনেক শুনেছি রিয়ার কাছে। কিন্তু রিয়া তো আমাকে তোমার ব্যাপারে কিছু জানায় নাই। কি হলো রিয়া, তুমি কিছু জানাওনি কেন? কারণ আমি চাইছিলাম না আমাদের সম্পর্কের কথা সবাই জানুক। এখন তো আমি জেনে গেছি, এখন কি হবে? প্লিজ ভাইয়া, তুই বাবা মাকে কিছু বলিস না। আরে বলবে না, ওর ঘাড়ে এত মাথা নেই যে ও বলবে। মায়া বলেছে বিদায় বাবা মাকে বললাম না। ধন্যবাদ মায়া ভাবি। তা তুমি এখানে কি করছিলে? আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর তোমাকে দেখে পিছু নিয়েছি। ওকে, তাহলে আজকে আমাদের সাথে তুমিও থাকো। আপনাদের আপত্তি না থাকলে থাকতে পারি? না না, আমাদের আপত্তি নেই, আপনি আজকে আমাদের সময় দিবেন। ওকে। এভাবে আমরা কিছুক্ষণ পরিচিত হলাম। রিয়া হঠাৎ একটা পিচ্ছির কাছ থেকে কয়েকটা গোলাপ কিনলো। এই নে। এইগুলা দিয়ে আমি কি করব? তুই আবার আমাদের সামনে মায়া ভাবিকে প্রপোজ করবি? আরে না না না, আমি পারবো না। না না ভাইয়া, আপনাকে পারতে হবে। আজকে আবার সবার সামনে করতে হবে। ওকে, ফুলটা হাতে নিয়ে রিয়ার সামনে হাঁটু গেড়ে বসলাম আর বলতে লাগলাম, মায়া, তোমার এই শাড়ির কুচিটা ধরার দায়িত্ব আমি নিতে চাই। আমি তোমার ওই দুটি হরিণীর চোখে হারিয়ে যেতে চাই। আমি চাই তুমি আমার বাবুর আমও হও। তুমি কি দেবে আমাকে এইসবের অধিকার? মায়া ফুলটা হাতে নিল। দিলাম তোমাকে সব অধিকার। সুমন আর রিয়া করতালি দিতে লাগলো। আমি আর মায়া লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছি। থাক ভাইয়া আর ভাবি, আর লজ্জা পেতে হবে না। আমি আর মায়া একটা নিরিবিলি জায়গায় বসলাম। সুমন আর রিয়া আরেকটা জায়গায় বসলো। ভালো লাগছে আমার সাথে ঘুরতে? অনেক। কিন্তু আমি তো তোমাদের ঘোরাতে আসি নাই। তাহলে কিসের জন্য এসেছো? পার্কে অনেক মেয়ে আছে, তাই তাদের দেখতে আসলাম। খবরদার, এই কাজ করলে তোর চোখ উপড়ে ফেলে দেবো। তুই শুধু আমাকে দেখবি। আরে এত রাগার কি আছে? আমি তো মজা করেছি। মজা করেছো কিনা জানি না, তবে কোনো মেয়ের দিকে তাকাবে না। ওকে, তাকাবো না। আচ্ছা, আমি একটু তোমার কোলে শুতে পারি? অবশ্যই। আমি মায়ের কোলে শুয়ে পড়লাম আর মায়া আমার চুলে বেলি কেটে দিচ্ছে। মায়ের প্রতি স্পর্শে আমার ভালো লাগা কাজ করতেছে। ওর হাতে যেন জাদু আছে। আচ্ছা মায়া, তোমার বাবা মা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে কি করবা? যদি তোমার আমার মিল না হয়, আমি অন্য কোনো পুরুষকে নিজের স্বামী হিসেবে মানব না। হুম। সেম প্রশ্নটা যদি আমি তোমাকে করি, তাহলে তোমার উত্তরটা কি হবে? আমার উত্তরও তোমার মতো সেম। আমাদের এই ভালোবাসার বন্ধন যেন কোনোদিনও না ভাঙে। শুধু এই দুনিয়াতে নয়, বরং হাসরের দিনও আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমিও। তোদের প্রেম কি হলো নাকি আরো বাকি আছে? রিয়ার কথা শুনে আমি দ্রুত মায়ের কোল থেকে উঠলাম। আমরা মনে হয় বিরক্ত করে ফেললাম, তাই না? না না না, ঠিক আছে।
চলো কিছু খাবো। ওকে, একটা রেস্টুরেন্টে গিয়ে বসি তাহলে। ওকে। আমরা সবাই একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। সবাই তাদের পছন্দের খাবার অর্ডার করলো। সবাই মিলে খেতে লাগলাম। তারপর সবাইকে একটা শপিং মলে নিয়ে গেলাম। আমি মায়ের জন্য একজোড়া নূপুর কিনেছি। মায়া, তোমার পাটা দাও তো। আবার কি দরকার ছিল এগুলো কেনার? চুপ থাকো আর পাটা এগিয়ে দাও। মায়া পাটা এগিয়ে দিল আর আমি তার পায়ে নূপুর জোড়া পরিয়ে দিলাম। মায়েরও আমার জন্য একটা ঘড়ি পছন্দ করেছে। মায়া নিজের হাতে তার পছন্দের ঘড়িটা পরিয়ে দিল। রিয়ার সুমন তাদের জন্য কিছু কিনলাম। শপিং থেকে বের হয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর সুমনকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসলাম। আমি খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি। রুমে ঢুকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। রিয়া আমার রুমে আসলো। কি রে ভাইয়া, আজকে সুমনকে কেমন লাগলো? সুমনের মতো একটা ভালো ছেলে কিভাবে তোর মতো পেটির সাথে প্রেম করে মাথায় ঢুকছে না। কি? আমি পেতনি? নয়তো কি? আমি তোদের ব্যাপারে সব বলবো বাবা মাকে। যা ইচ্ছা বল, আমার কোনো ভয় নেই, কারণ আমি তোরটাও বলবো। প্লিজ ভাইয়া, বাবা মাকে কিছু জানাস না। ওকে যা, তোকে মাফ করে দিলাম। বল না সুমনকে কেমন লেগেছে? ছেলেটা আসলে অনেক ভালো। তাই নাকি? তুই আমাকে আগে বলিস না কেন সুমনের ব্যাপারে? বলি নাই, তোরা আবার কি মনে করিস তাই বলি নাই। দেখেছিস, সত্যি কখনো চাপা থাকে না, সেটা একদিন বেরিয়ে আসবে। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। আমি পরে যাই, আবার আসবো। ওকে। রাতে সবার সাথে খাবার খেয়ে নিলাম। তারপর রুমে এসে শুয়ে রইলাম। প্রচণ্ড ক্লান্তিতে চোখের পাতা আর খুলে রাখতে পারলাম না। মাঝরাতে কেউ আমাকে ধরে ডাকছে আর কান্না করছে। আমি ঘুম ভেঙে দেখি মায়া আমাকে ধাক্কা দিচ্ছে আর কান্না করছে। ওর কান্না দেখে আমার চোখের ঘুম নেমেষেই উধাও হয়ে যায়। কি হয়েছে মায়া, কাঁদছো কেন? তুমি ঠিক আছো তো? আমি তো একেবারেই ঠিক। কি হয়েছে বলবা তো? মায়া কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। কি হয়েছে বলবা তো? আমি আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। স্বপ্নের জন্য কান্না করছে কেন? পাগল নাকি তুমি? আমি স্বপ্ন দেখেছি তুমি আমাকে একা রেখে না ফেরার দেশে চলে গেছো। আরে পাগলি, এই দেখো আমি তোমার সামনে। এখন অনেক রাত হয়েছে, নিজের রুমে যাও। না, আজ আমি তোমাকে ছেড়ে যাব না। তাহলে চুপটি করে এইখানে শুয়ে পড়ো আর ভোরে ভোরে চলে যেও। ওকে। মায়াকে পাশেই শুয়ে দিলাম। আর সারা রাত আমাকে জড়িয়ে ধরে থাকতে হবে। সারা রাত? সারা রাত, নাহলে কিন্তু আমি কান্না করে দেবো। ওকে, ধরবো। আমি মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম আর মায়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। এইভাবেই কেটে গেল কয়েকদিন। আমার আর মায়ের সম্পর্ক ঠিক আগের মতোই আছে, তবে পাগলিটাকে খুব ভালোবাসি আর পাগলটাও পাগলিকে খুব ভালোবাসে। কাল আমার আবার কলেজ খোলা, তাই আমি আমার কাপড়গুলো ঠিক করতে লাগলাম। এমন সময় মায়ের রুমে আসলো। কিছু বলবে? কাল মা আসবে এখানে? সত্যি? এত খুশি হচ্ছে কেন? অনেকদিন যাবৎ ফুপিকে দেখি না, কাল দেখব, তাই একটু খুশি লাগছে। ও, তা কি করছো? মোবাইল টিপছি। আমি স্পষ্ট দেখছি যে তুমি কাপড়গুলো ঠিক করছো, তাহলে মোবাইল টিপছো মানে? জানোই যখন, তখন আবার প্রশ্ন করলা যে? খুব কথা শিখেছো তাই না? এইটা বুঝি শেখা হলো? আচ্ছা, একটু পরে আসো, কাজগুলো শেষ করে নেই। কেন, আমি থাকলে কি অসুবিধা নাকি? না না, তা না, তুমি থাকলে কাজে মনোযোগ থাকে না, থাকে তোমার দিকে, তাই কাজগুলো করতে পারছি না। না, আমি করে দিয়েছি। না না, আমি পারবো, তোমার কষ্ট করতে হবে না। আরে দাও তো। এই বলে মায়া কাপড়গুলো নিয়ে ভাঁজ করতে লাগলো। আমি তার দিকে তাকিয়ে আছি। কি দেখছো এইভাবে? তোমাকে দেখছি। আগে বুঝি দেখো নাই? দেখছি, কিন্তু আজ অন্যরকম ভাবে দেখছি। কিভাবে দেখছো তাহলে? পারবে এইভাবে আমার জীবনটা গুছিয়ে দিতে? কেন পারবো না, অবশ্যই পারবো। ওকে, দেখা যাবে কেমন গোছাতে পারো। ওকে, দেখো। কাজ শেষ হলে খেতে এসো। আসছি, তুমি যাও। না, একসাথে যাব, আগে তুমি আসো। এই যে কাজ শেষ করলাম, এখন চলো। সবাই মিলে একসাথে খাবার খেতে লাগলাম। কাল তোদের ফুপি আসবে এখানে। মায়া আমাকে বলছে কাল কলেজে না গেলে হয় না? না মা, অনেকদিন পর কলেজ খুললো, কাল না গেলে সমস্যা হতে পারে। ওকে, যাইস তাহলে। আমি আর কথা না বলে খাবার খেতে লাগলাম।
হঠাৎ কেউ জানি আমার পায়ের উপর পা দিয়ে খোঁচা দিতে লাগলো। মায়ের দিকে তাকিয়ে দেখি ওর কোনো রিয়াকশন নেই, রিয়াও কিছু বলছে না, কিন্তু বারবার খোঁচা দিতে লাগলো। নিচে ফিরে তাকাতেও পারছি না। একটু পর দেখি মায়া মিটি মিটি হাসে, তার মানে এটা মায়েরই কাজ। আমি খাবারটা শেষ করে রুমে আসলাম, এসে শুয়ে রইলাম। সাথে সাথে চোখে ঘুম চলে আসে। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে বসে রইলাম। কি রে, কি করছিস একা একা? এই তো বসে আছি আর মায়ের কথা ভাবছি। মায়ার কথা ভাবার কি আছে? আচ্ছা, আমি কি তাকে নিজের করে পাবো? যদি তোদের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে ঠিকই পাবি। ওকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। ওকে নিজের করে না পেলে থাক, আর বলতে হবে না। আরে গাধা, মায়া তোর থাকবে। তাই যেন হয়। মন খারাপ করিস না, এখন নিচে আয়, মা পিঠা বানিয়েছে। চল। সবাই মিলে আনন্দের সাথে পিঠা খেতে লাগলাম। রাতে কিছুক্ষণ পরে খাবার খেয়ে শুয়ে রইলাম। কেন জানি না ঘুম আসে না। রাত অনেক হলো, তবুও ঘুম আসে না কেন জানি। এমন সময় মায়ের আমার পাশে এসে শুয়ে পড়লো। হেই, তুমি যে প্রতিদিন আমার রুমে আসো, বাবা মা দেখলে কি ভাববে? যা ভাবার ভাবো, আমি আমার স্বামীর রুমে এসেছি, তাতে কি হয়েছে? এখনো তো স্বামী হই নাই, তাহলে? হবা তো একদিন। হুম এখন চুপ থাকো আর আমাকে ঘুমাতে দাও। ঘুমাও। আমাকে জড়িয়ে ধরো। আমি মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া পাশে নাই, তাহলে ও রুমে চলে গেছে। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য রেডি হচ্ছি। মায়া আমার রুমে আসলো। আসতে কি খুব দেরি হবে নাকি? না, কয়েক ঘন্টা লাগবে। কয়েক ঘন্টা তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমার যে ভালো লাগবে না। আমি যাওয়ার পর মায়ের সাথে গল্প করবা, দেখবা ভালো লাগবে। এই, তাড়াতাড়ি আসবা কিন্তু। ওকে, আসবো। কেন জানি না মায়াকে ছেড়ে আসতে খুব খারাপ লাগছিল। মন চাচ্ছিল বারবার ওর কাছে ছুটে যাই। কলেজ গেট দিয়ে ঢুকতেই তানভীর ডাক দিল। কি রে, কি খবর? এই তো ভালো। তা ভাবির কি খবর? এই তো ভালো। তোর রিলেশনের কি খবর? চলছে মোটামুটি। চল ওই দিকটায় বসে। চল। তানভীর বসে বসে কথা বলছে। আমি কিছুই বলছি না, কারণ আমার মন যে আমি মায়াকে দিয়ে এসেছি। কিরে, কে তো ভাবছিস? দোস্ত, মায়াকে ছাড়া ভালো লাগছে না। মন চায় তার কাছে ফিরে যাই। বাবা, কি ভালোবাসা ভাবির জন্য। দোস্ত, আর বসবো না, চল ক্লাসে যাই। চল। ক্লাসে গেলাম, সবগুলা ক্লাস করলাম, কিন্তু একটা ক্লাসও মন দিলাম না। কেন জানি না মনোযোগ দিতে পারলাম না। মনটা যে ছটফট করছে মায়ের জন্য। কোনো রকম সবগুলা ক্লাস করে আমি আর রিয়া দ্রুত বাসায় আসলাম। আমি এসে মায়াকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। কি রে, কাকে খুঁজছিস এমন করে? মায়ের কথা বললে মা সন্দেহ করবে, তাই ফুপির নাম বললাম। ফুপি কই? ওনাকে তো দেখছি না। তোর ফুপি তো এসে মায়াকে নিয়ে চলে গেল। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। শুধু আমি একা অবাক হইনি, সাথে রিয়াও হয়েছে। মায়া চলে গেছে মানে? তোর ফুপি এসে মায়াকে নিয়ে গেল, কারণ মায়ার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। মায়ের কথা শুনে মনে হলো কেউ কোনো কিছু দিয়ে সজোরে আমার মাথার মধ্যে আঘাত করলো। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মনে হয়। আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি। কি রে, কি হয়েছে তোর? মা রিয়া আমাকে রুমে নিয়ে গেল। আমার কিছুতেই মায়ের কথা বিশ্বাস হচ্ছে না। আমি মায়ের হাত ধরে বলতে লাগলাম, মা, আমি মায়ের ছাড়া বাঁচবো না। ওকে আমি খুব ভালোবাসি। মায়ও আমাকে খুব ভালোবাসে। কি বলিস তুই এসব? ভাইয়া ঠিকই বলছে, ভাইয়া মায়া আপুকে খুব ভালোবাসে। এই জন্য তো মায়া যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। প্লিজ মা, মায়াকে আমার কাছে এনে দাও। ওকে ছাড়া আমি কিছুই ভালো লাগছে না। ওকে, দেখি আমি কি করা যায়। মা চলে গেল তার রুমে, আর রিয়া আমাকে সান্ত্বনা দিতে লাগলো। অন্যদিকে মা ফোন দিল মায়ের মাকে। কি রে, এসব কি শুনছি আমি? সেটাই তো, আমার তো মাথায় কিছু ধরছে না। থাক, এগুলো আর কাউকে বলার দরকার নেই। সেটাই, তুমি ভাইয়ার সাথে আলোচনা কইরো না। হুম এমন কোথায়? ওই তো আরেক রুমে আছে, মায়ের কথা বারবার বলছে। ইমন, কি মোবাইলটা দেন তো। ওকে, দিচ্ছি। এইদিকে রিয়া আমাকে সান্ত্বনা দিতে লাগলো। রিয়া আমাকে নানাভাবে বোঝাতে লাগলো। মা আমার রুমে আসলো। তোর ফুপি তোর সাথে কথা বলবে। দাও, তাড়াতাড়ি ফোনটা দাও।
মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে ফুপির সাথে কথা বলতে লাগলাম। হ্যালো ফুপি, কিরে কেমন আছিস? এই প্রশ্ন করে কি আমার মনের কষ্ট আরো নাড়িয়ে দিচ্ছ নাকি? খুব বড় হয়ে গেছিস, খুব কথা বলতে শিখে গেছিস, তাই না? কেন মায়েকে আমার থেকে দূরে সরিয়ে নিলে? দেখ বাবা, তুই পড়া শেষ কর, তোকে নিয়ে ভাবা যাবে। আর আমি মায়াকে এনেছি মায়ের বিয়ে দেওয়ার জন্য। না, আমাকে ছাড়া মায়া কাউকে বিয়ে করবে না। আচ্ছা, তোর মাকে মোবাইলটা দে তো। হি না মা। মা মোবাইলটা নিয়ে আরেক রুমে নিয়ে গেল। ভাবি, আমি সম্পর্কের ভেতর আত্মীয়তা করতে চাই না। সেটা তো আমিও চাই না। এইদিকে মায়াও পাগলের মতো করছে। আচ্ছা, তুই মায়াকে বোঝা, আমি ইমনকে বোঝাচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ। এদিকে কিরে, তোকে বলেছিলাম না মায়া আমার থাকবে না? দেখলি তো, তাই হলো। দেখতেই পেলাম। তোর কাছে তো মায়ের নাম্বার আছে, প্লিজ একটু মায়ের নাম্বারটা দে না, একটু কথা বলবো। এই নে নাম্বার। রিয়ার কাছ থেকে নাম্বার নিয়ে মোবাইলে সেভ করে নিলাম। ওর সাথে একাকী কথা বলতে হবে। মাথা ঘোরা কিছুটা কমলে বাইরে চলে আসি আর মায়াকে কল দেই। কিছুক্ষণ রিং হতেই মায়া রিসিভ করলো। হ্যালো মায়া। কি বলছেন? আমি ইমন বলছি। ও ভাইয়া বলেন। ভাইয়া মানে? আর তুমি এইভাবে কথা বলছো কেন? আমি তো ঠিকভাবেই কথা বলছি। এখন কেন ফোন দিয়েছিস সেটা বলেন। পারছি না আমি তোমাকে ছেড়ে থাকতে, আমার বড্ড কষ্ট হচ্ছে। প্লিজ তুমি ফিরে এসো। না, আমি আর ফিরবো না। আরে আমি তো তোমাকে ভালোই বাসি না, তাহলে কিসের জন্য ফিরবো? তুমি আমাকে ভালোবাসো না মানে? যা শুনেছেন ঠিক শুনেছেন, আমি আপনাকে ভালোবাসি না। আপনার সাথে এতদিন অভিনয় করলাম। না, তুমি এইগুলা মজা করে বলছো, আমি জানি। প্লিজ এইগুলা বললো না, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। ফাটুক, আমার কি, আমি আপনাকে কল দিবেন না। কি বলছো তুমি এইসব? তাহলে সবটা তোমার অভিনয় ছিল? তা নয় আর কি। হ্যালো মায়া, হ্যালো। কলটা কেটে দিল। মায়ের কথাগুলা শোনার পর থেকে মনে হচ্ছে যে আমার মাথার উপর দিয়ে বিজলি পড়ে মাথাটা দুই ভাগ হয়ে গেছে। হাত পাগুলা কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লাম। হাত পাগুলা যেন ঠান্ডা হয়ে আছে, ঠিক মতো চলতেও পারছি না। কেন জানি না আজ খুব কষ্ট হচ্ছে, যে কষ্ট আগে আমি কোনোদিনও পাইনি। মায়া আমার সাথে কেন এমন করলো? আমি তো কি ক্ষতি করেছিলাম যার জন্য আমাকে এত কষ্ট দিল? মায়ের এতদিনের ভালোবাসা তাহলে কি সবটাই ওর অভিনয় ছিল? রাতে আমার বুকে ঘুমানো, আমাকে নিয়ে ঘুরতে যাওয়া, সবটাই অভিনয় ছিল। মায়ের চোখ দেখে বুঝতে পারতাম যে ও আমাকে ভালোবাসে। তাহলে কি ওর চোখ দুটো কি কালো অন্ধকারে ঢাকা ছিল? বাহ মায়া, বাহ, তুমি অনেক সুন্দর অভিনয় করতে পারো। তুমি তো আমাকে ভুলে যাবে খুব সহজে, কিন্তু আমি তোমাকে কি করে ভুলবো? না না, আমাকে মায়াকে ভুলে যেতেই হবে। ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে তাহলে কেন আমি পারবো না? এসব ভাবছি আর খুব কষ্ট পাচ্ছি। তাই দোকান থেকে 4 প্যাকেট সিগারেট কিনে নিলাম। কোনোদিনও সিগারেট খায় নাই, শুনেছি এইগুলো খেলে নাকি কষ্ট কমে। একে একে সিগারেট খেতে লাগলাম আর মায়ের ভালোবাসার কথা ভাবছি। সবগুলা সিগারেট খেলাম, তারপর ড্রিঙ্কস করলাম। এখন আমি পুরো মাতালে হয়ে আছি। রাতে কোনো রকম বাজায় ফিরেছি। বাবা আমার অবস্থা দেখে তো অবাক। কিরে, তোর এই অবস্থা কেন? নেশা ধরেছে আমাকে। তুই ছাইপাশ খেয়েছিস? খেয়েছি তো। তোকে আমার ছেলে বলতে লজ্জা হচ্ছে। তোকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, আর তুই এইগুলো নিমিষেই উড়িয়ে দিলি। মারো, আমাকে একবারে ফেরেই ফেলো। আরে আমি তো পুরোটাই মরে গেছি। আমি এখন জিন্দা লাশ হয়ে আছি। এই কথা বলার পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার পাশে মা বাবা আর রিয়া বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে মা বলে উঠল, কি রে, এখন কেমন লাগছে? আমি এইখানে কেন মা? আমার কি হয়েছিল? অতিরিক্ত মদ্যপানের কারণে তোর শরীরে নানা প্রভাব পড়েছে, তাই তোকে দ্রুত নিয়ে আসলাম। কেন নিয়ে এসেছো আমাকে? মরে গেলেই তো ভালো হতো। এই কথা বলার পর বাবা কেবিন থেকে বেরিয়ে যায়। ভাইয়া, কার জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস? যে মেয়ে তোর সাথে এত বড় প্রতারণা করলো, তার কথা ভেবে তুই কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? তুই কিভাবে জানলি এসব কথা? আমি তোর মোবাইলের কল রেকর্ড চেক করেছিলাম।
এখন আমি কি করব? আমার সবটা জুড়েছে মায়ের বসবাস। ভুলে যা মায়াকে, তোর জীবন আগের মতো গুছিয়ে নিতে শেখ। মা ঠিকই বলেছে, মায়াকে আপাতত ভুলে যা। কিন্তু আমি যে মায়াকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মায়া তো আর তোকে ভালোবাসে না। আমার আর তোর বাবার মুখের দিকে তাকিয়ে তোর ভালোবাসাকে ভুলতে পারবি না। পারবো, তোমাদের জন্য ঠিকই পারবো। ওকে, আর কিছু বলার দরকার নেই, মেডিসিনটা খেয়ে নি। দাও। এভাবে কয়েকদিন হাসপাতালে ছিলাম আর মাকে কিছুটা পরিমাণে ভুলতে লাগলাম। আজকে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। অনেকদিন যাওয়া হয় নাই। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কলেজে চলে আসলাম। তানবীর আর আমি আড্ডা দিচ্ছি। আমার মন খারাপ দেখে তানবীর বলে উঠল, কিরে তোর মন খারাপ কেন? কই না তো। তোর চোখ দেখে বুঝতে পারছি যে তোর কিছু একটা হয়েছে, বল আমাকে। আমার সাথে মায়ের সম্পর্ক নেই। মানে কি বলিস তুই এসব? তাহলে সবটা শোন। সব বললাম। আমার বিশ্বাস হচ্ছে না যে মায়া এমনটা করবে। অবিশ্বাস্য হলেও যে এটাই সত্য। আমার মনে হয় এখানে কোনো একটা ঘাপলা আছে। থাক, এইগুলা নিয়ে আর কথা বাড়াইস না, ভালো লাগছে না। ওকে চল ক্লাসে যাই। চল। সবগুলা ক্লাস কোনো মতে করলাম। এভাবে কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিনে মায়ের সাথে আমার আর যোগাযোগ হয় নাই। আগের থেকে মায়াকে অনেকটা বলতে পেরেছি। একদিন সবার সাথে খাবার খেতে লাগলাম। ইমন, কাল আমরা সবাই গ্রামের বাড়িতে যাব। কেন যাবে? কারণ মায়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই। মায়ের কথা শুনে আর বিয়ের কথা শুনে পুরনো ক্ষতটা আবার ভিজে উঠল। মনে কষ্টগুলো আবার নতুন করে বাঁচা বাঁধছে। না বা, আমি যাব না, তোমরা যাও। ওকে, তাহলে তুই একা থাকতে পারবি তো? পারবো। খাবার খেয়ে উঠে এলাম। আমাকে কষ্ট দিয়ে এখন আরেকজনকে বিয়ে করে নিচ্ছে। স্বার্থপর একটা। মায়ের কথা আর চিন্তা না করে নিজের কাজে মন দিতে লাগলাম। আজকে সবাই গ্রামে যাবে, কারণ মায়ের বিয়ে হচ্ছে। সবাই আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি একা বাসায় বসে আছি রাতে। এখন মায়ের হলুদ। সবাই নানা মজা করছে হয়তো। মায়ের শরীর হলুদে লেপ্টে আছে। এদিকে আমি যে কষ্টের পাথর বুকের ওপর দিয়ে সহ্য করে আছি, সেই ক্ষমতা কি কারো নেই আমাকে একটু বোঝার। ভেবেছিলাম মায়া আমাকে বুঝবে, কিন্তু না, আমার ধারণা যে ভুল ছিল। আমি একটা কালো বিষাক্ত মায়াকে বিশ্বাস করেছিলাম। চোখের পানি আর বুকের কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে বাইরে নাস্তা করে কলেজে চলে আসলাম। কিরে কি খবর? এই তো আছি কোনো রকম। দোস্ত, জানিস আজকে মায়ের বিয়ে। ভালোই হয়েছে। ভালো মানে? মায়ার বিয়ে না হলে তুই আরো তিলে তিলে কষ্ট পাবি, আর হয়ে গেলে আরো কষ্ট পাবি না? হয়তো। চল ক্লাসে যাই, আজকে আড্ডা দিব ক্লাসের পর। ওকে। আমি আর তানবীর ক্লাসে চলে গেলাম আর সবগুলা ক্লাস করলাম। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলাম। ক্লাসের পর তানবীরের সাথে জমিয়ে আড্ডা দিলাম। আজকে যে মায়ের বিয়ে, আমি সেই কথা ভুলে গেছি আড্ডার কারণে। বাসায় ফিরলাম রাতে। মোবাইলটা খুলে দেখি মা অনেকগুলা কল দিয়েছে, তাই মাকে আবার ব্যাক করলাম। কি রে, এতগুলা কল দিলাম, ধরলে না কেন? ঘুমেছিলাম, তাই ধরতে পারি নাই। ঠিকমতো খাবার খেয়েছিস? মাত্র খেলাম। আচ্ছা, সাবধানে থাকিস। ওকে। মা কল কেটে দিল। আজ মায়ের বাসর রাত। যে মাথা সে আবার বুকে রেখেছিল, আর সেই মাথা সে আরেকজনের বুকে রাখবে। বাহ, এটাই হলো নিয়তি। মায়ের কথা ভাবলেই খারাপ লাগে। সে যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? এক বুক কষ্ট আর চোখের পানি নিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই কেটে গেল 2টা বছর। আমার পড়াশোনাও শেষ। এখন আমার জীবনেও মায়ের কোনো অস্তিত্বই নেই। তাকে একদম ভুলে গেছি আর জীবনটাকে গুছিয়ে নিতে শিখে গেছি। সবাই মিলে রাতে খাবার খাচ্ছি। তুই কাল আমার সাথে অফিসে যাবি। ওকে, যাব। আমি চাই এইবার থেকে এই সংসারের দায়িত্ব তুই নিবি। ইনশাল্লাহ। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে খাবার খেয়ে বাবার সাথেই অফিসে গেলাম। বাবা সবার সাথে আমাকে পরিচয় করে দিল। বাবা তার কেবিনে আমাকে নিয়ে গেল আর এমডি চেয়ারে আমাকে বসতে বলল। কি বলছো বাবা? ওইটা তোমার জায়গা, আমার নয়। আজ থেকে এইটা তোর। আমি বিরতিতে যেতে চাই। তারপর বাবা আমাকে জোর করে বসিয়ে দিলেন আর সকল নিয়মকানুন শিখিয়ে দিলেন। আজ অফিসে নতুন, তাই কোনো কাজ করলাম না। এভাবে
আমি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিই, আর অফিসের সকল কাজ এখন আবার জানা আছে। রাতে আমি শুয়ে শুয়ে বই পড়ছি, তখন মা আমাকে ডাক দিল। আমি মায়ের রুমে গেলাম। তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? বল। এইরকম করে বলছো কেন? বলো, কি চাই তোমাদের? দেখ, আমি একা একা এই সংসার চালাতে পারছি না। তুই যদি একটা বিয়ে করতি তাহলে খুব ভালো হতো। বিয়ের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তো মায়েকে কথা দিয়েছিলাম যে আমি মায়েকে ছাড়া আর কোনো মেয়েকে গ্রহণ করব না। না মা, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আরে বাবা, এখন না, আরো কয়েকদিন যাক, তারপর না হয় করব। না, যদি তুই আমার কথা মতো বিয়ে না করিস তাহলে তোকে আমার মরামুখ দেখতে হবে। এই বলে মা আমার কাছ থেকে উঠে চলে গেল। মা, এটা কি বলে গেল? আমি তো এখনো মায়াকে ভালোবাসি, তাহলে আমি কি করে বিয়ে করি? না, মায়াকে আমি ভালোবাসি না, ওর জন্য শুধু আমার ঘৃণা রয়েছে। ও যদি বিয়ে করে শান্তিতে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা, আমি রাজি, তোমরা বিয়ের আয়োজন করতে পারো। সত্যি তুই রাজি? হুম। আমি জানতাম তুই আমার কথা কোনো দিন ফেলবি না। হুম। আমার বিয়ের সব আয়োজন করা হলো, মেয়েকে আমি দেখি নাই। বিয়ের সব আয়োজন করা হলো, বাড়িতে অনেক মেহমান, সবাই আমাকে হলুদ লাগাতে লাগলো। চারদিকে যেন আনন্দের ছড়াছড়ি। তবে মেয়েকে আমি দেখি নাই। মেয়ে নাকি মায়ের কোনো আত্মীয়। হলুদ লাগানো শেষ, আমি ছাদে গিয়ে বসে আছি, তখন আমার কয়েকটা ফ্রেন্ড আসলো। কিরে, তোর মন খারাপ নাকি? আমি তো কোনো কথা না বলে তানবীরকে ধরে কেঁদে দিলাম। আমি জানি তুই অনেক কেঁদেছিস। দেখ ভাই, সবাই তো আর ভাগ্যে থাকে না। মায়া হয়তো তোর ভাগ্যে নেই। আমি কিছু না বলে চুপচাপ ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। গাধা, আজকে এমন একটা খুশির দিনে তুই কাঁদছিস কেন? এই দিন তো আমার খুশির জন্য নয় রে। মায়া কি তোর জন্য অপেক্ষা করছিল, নাকি তোর কষ্ট বুঝতে পেরেছিল? মায়া হয়তো আমাকে ভালোবাসতে পারেনি, কিন্তু আমি তো তাকে খুব ভালোবেসেছিলাম। আজকে তুই কি তোর মা বাবার হাসি দেখেছিলি? হুম, দেখেছি। তোর এই কথা শুনলে তাদের মুখের হাসি নিমেষেই গুড়িয়ে যাবে। তুই কি চাস, যে তোর বাবা মায়ের হাসিটা নষ্ট করতে? সেটা আমি কোনোদিনও চাইবো না। আল্লাহ হয়তো তোর কপালে এমন একটা মেয়ে রেখেছে যে তোকে মায়ের কষ্টটা ভুলিয়ে দিবে, আর যে মায়ার চেয়ে 1000 গুণে বেশি গুণবতী হবে। আর কত সান্ত্বনা দিবি আমাকে? আর কথা না বাড়িয়ে এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। হুম। আমি নিচে চলে আসলাম, এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবার সাথে হাসি মুখে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা আমাকে একটা শেরওয়ানি আর পায়জামা দিয়ে গেল। আমি সেইগুলা পরে রেডি হয়ে নিলাম। সবাই একে একে মেয়ের বাড়ির দিকে রওনা দিল। আমাদের গাড়িটা একটু পর ছেড়ে দিল। কয়েক ঘন্টা জার্নি করে আমরা মেয়ের বাড়িতে পৌঁছালাম। কিন্তু একে আমরা কার বাড়িতে আসলাম? এটা তো মায়াদের বাড়ি। মাথায় কিছু ঢুকছে না যে আমরা এইখানে কেন আসলাম। বাড়ির ভেতরে গেলাম, সবাই নতুন জামাই হিসেবে ঘিরে ধরল। কেন জানি না আমার চোখ দুটে বারবার কাকে জানি খুঁজতেছে। অবশেষে আমার বিয়ে হয়ে গেল। বউকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মেয়েটা অনেক কান্না করেছে আসার সময়, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, আর সে আমার কাঁধে ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখ সে ঢেকে রেখেছিল। কয়েক ঘন্টা পর বাসে আসলাম। নতুন বউকে ঘরে রেখে আমি ছাদে আসলাম। এসে একা একা বসে আছি, এমন সময় তানবীর আসলো। কিরে, তুই এখানে বসে আছিস কেন? যা আমাদের ভাবির কাছে। ওই মুখে আর কতজনকে ভাবি রাখবে? যেটা কপালে ছিল সেটাই হয়েছে। মায়াও নতুন জীবন শুরু করে দিয়েছে, তুইও কর, আর মায়াকে দেখিয়ে দিস। হুম, যে মেয়েটা আমার জন্য অপেক্ষা করে আছে তাকে আমি কি দেব? আমার কাছে তো আর ভালোবাসা নেই, সব তো মায়াকেই দিয়ে দিয়েছি। তুই কি এখনো এগুলো বলবি? সরি, এখন আমি কি করব? তুই এখন ভাবির কাছে যা। না, আমি যেতে পারবো না। আয় বলছি। এই বলে তানবীর আমার হাত ধরে বাসর ঘরে নিয়ে যায়, আর মেয়েটা বলতে লাগলো, ভাবি, ভাই নাকি বাসরাত করবে না, আপনি একটু উচিত শিক্ষা দিয়েন। মেয়েটা বড় একটা ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তানবীর চলে গেল। আমি দরজাটা আটকে দিয়ে মেয়েটার পাশে বসলাম। দেখুন, আমি আপনাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আপনি অধিকার খাটাতে আসবেন না দয়া করে। এ কথা বলার পর মেয়েটা গোমটা খুলে আমার কলা চেপে ধরলো। মেয়েটার মুখ দেখে আমি আকাশ থেকে পড়লাম, কারণ সে আর কেউ ছিল না,
বরং মায়াই ছিল। মায়ের রাগী গলায় বলতে লাগলো, কাকে ভালোবাসিস তুই? আমি মায়াকে দেখে হা হয়ে দাঁড়িয়ে রইলাম। মায়া এখানে আসবে কি করে? তার তো বিয়ে হয়ে গেছে। তাহলে কি আমি স্বপ্ন দেখছি? না না, স্বপ্ন হবে কি করে? মায়া স্পষ্ট আমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি এইখানে? কেন, অন্য কাউকে বুঝে আশা করেছিস? না তা না, তোমার তো বিয়ে হয়ে গিয়েছিল, তাহলে এইখানে আসছো কেন? আরে আমার বিয়ে হয়নি, ওটা আমাদের প্ল্যান ছিল। প্ল্যান মানে? আসলে মা আমাকে পাঠিয়েছিল তোমাদের ওইখানে, যাতে তুমি আমাকে আর আমি তোমাকে চিনতে পারি। যখন দেখলাম তুমি আমার জন্য পড়াশোনার ক্ষতি করে দিয়েছো, তাই মা এসে আমাকে নিয়ে যায় আর আমাকে বলেছে যাতে তোমার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তোমার সাথে কথা না বলি। কিন্তু মা তো আমাকে বলেছে যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে। মামি মিথ্যে বলেছে, কারণ নাইলে তোমার শরীর একবারে খারাপ হয়েছিল, তাহলে আবার খারাপ হতো। তাহলে বাবা মা তোমাদের বাড়িতে কেন গিয়েছিল? গিয়েছিল আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। ও, তাহলে তুমি আমার সাথে অভিনয় করেছো কেন? আমি যদি অভিনয় না করতাম তাহলে আজ এ পর্যন্ত আসতে না। আমি কোনো কথা না বলে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরি আর কাঁদতে লাগলাম। আমার সাথে মায়াও কাছে। এই পাগল, কাঁদছো কেন? আজকে বুঝি কান্না করার দিন? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। শুধু কি তোমার কষ্ট হয়েছে? কষ্ট তো আমারও হয়েছিল। এ দেখো, তোমার দেয়া ঘড়িটা আমি এখনো যত্ন করে রেখেছি। আমিও তোমার নুপুর জোড়া পায়ে পড়েছি। আর কোনোদিনও কষ্ট দিবে না আমাকে। ওকে, দিব না, কিন্তু তুমি বাসরাত করতে চাইছিলে না কেন? মনে আছে তোমাকে একদিন বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি কোনো মেয়েকে গ্রহণ করব না? তাই এত ভালোবাসো আমায়? আমি আগে বাঁচতাম, কিন্তু এখন হেট করি। তবে রে, দেখাচ্ছি মজা। এই বলে মায়া আমার বুকের ওপর উঠে বসলো। এই কি করছো? লাগছে তো আমার। লাগুক, আগে বলো ভালোবাসি। ভালোবাসি আমার মায়াকে, খুব ভালোবাসি তাকে। হয়েছে, এবার ছেড়ে দাও। ঠিক আছে। এই বলে মায়া আমার ওপর থেকে নেমে গেল। আজকে আমাকে অনেক ভালোবাসতে হবে। কেন? আজকে না, আরেকদিন। না, আজকেই। এই বলে মায়া আমার উপর ঝাঁপ দিল। এই কি করছো? আমার পাঠক পাঠিকারা তো দেখে ফেলেছে। তোমার পাঠক পাঠিকারা এত লুচু কেন? এই খবরদার, তাদের কিছু বলবা না। ওদের নামে সত্যি কথা বললে আমার খারাপ লাগে। তাই বুঝি? তাহলে লাইট অফ করো। লাইটটা অফ করে হারিয়ে গেলাম অজানা ভালোবাসার সাগরে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। তো গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন।